পরে কালকে করে দিয়ে দাও। ঠিক আছে। ওকে, তোমরা কি শুনতে পাচ্ছ সবাই? হ্যালো। স্যার। ওকে, ঠিক জি আছে। স্যার। তো লেটস স্টার্ট। আমাদের হচ্ছে আজকের ক্লাস হচ্ছে ফিজিক্স ক্লাস, তোমরা সবাই জানো হয়তোবা। আর আমাদের আজকের অধ্যায় হচ্ছে তৃতীয় অধ্যায়, বল, ক্লাস 9-এর ফিজিক্স। ওকে। তো ফার্স্ট অফ অল কথা, তোমরা বলো তো আগে, এর ভেতর কি কেউ বলতে পারবে? আমাদের 17 জন পার্টিসিপেন্ট যেহেতু শুরু হয়ে গেছে, মানে জয়েন করছে, আমরা ক্লাসটা শুরু করে দিতে পারি, ঠিক আছে? প্রথমে জাস্ট পুলক নামে একজন জয়েন করছিল, তো একটু দেরি হয়ে গেল তোমাদের জয়েনিং এর জন্য, হোয়াট এভার, এই জন্য একটু ওয়েট করছি। তো যাই হোক, তোমরা কি কেউ বলতে পারো বল জিনিসটা কি? শক্তি স্যার। না, শক্তি আলাদা জিনিস, বল আলাদা জিনিস। তোমরা কি কেউ পারবা? আচ্ছা, আমি কি বলে দিব? তোমরা যদি কেউ পারো তাহলে বলতে পারো, না হলে আমি বলে দিই, ঠিক আছে? তোমরা চাইলে পয়েন্টটা নোট করে নিতে পারো, এই ডেফিনেশনটা নোট করে নিতে পারো, সংজ্ঞাটা, ঠিক আছে? মানে ধরো একটা ক্লাস করলা, তোমাকে জিজ্ঞেস করলো কি স্যার ক্লাস মানে স্যার করলা। আমি জি। হ্যাঁ, বলো বলো আচ্ছা স্যার বলো। আমি একটা জিনিস মানে আলগি দিব, ঠিক হুম আছে? ওইটাকে মানে যতটুকু শক্তি হুম করতে হুম। হয় এটাকে বল বলে, মানে প্রয়োগ করতে হয় এটাকে বল বলে নাকি স্যার? আচ্ছা, ঠিক আছে, তুমি এরকম কিছু। ঠিক আছে, তুমি কাছাকাছি বলছো। তোমাদের কাছে কি খাতা কলম আছে এখন? জি স্যার। জি হ্যালো। স্যার। আচ্ছা, জি খাতা স্যার। কলম জি থাকলে স্যার তোমরা আছে স্যার। সুন্দরভাবে আজকের ডেটটা দাও, ডেটটা দিয়ে অধ্যায়ের নামটা লেখো, ফিজিক্স ক্লাসটা লেখো। আর আমার নাম হচ্ছে সৌরভ রায়, আমি এমএসসি শেষ করছি বুয়েট থেকে, ঠিক আছে? তোমাদের আজকের ক্লাসটা আমি নেব। তো আমি কিছু কিছু পয়েন্ট বলে দিব, তোমরা এই পয়েন্টটা খুব সুন্দরভাবে নোট আউট করে রাখবা, ঠিক আছে? আর কোথাও কোনো প্রবলেম হলে আমাকে উইদাউট এনি হেজিটেশন আমাকে তোমরা শেয়ার করবা, আমি আমার সর্বোচ্চটা দিয়ে ট্রাই করবো তোমাদের কনফিউশন দূর দূর করার জন্য। তো ঠিক আছে, আমি বলের ডেফিনেশনটা বলি। ফার্স্ট অফ অল কথা হচ্ছে, বল এমন একটা বাহ্যিক প্রভাব, ঠিক আছে? লিখছো, বল এমন একটা বাহ্যিক প্রভাব, বা এইভাবে লিখতে পারো, বল হলো এমন একটি বাহ্যিক প্রভাব। লিখে ফেলছো? স্যার হুম, লেখো। বল দিয়ে প্রথমে সুন্দরভাবে এইটা লিখবা যে হচ্ছে এটা আমাদের তৃতীয় অধ্যায়, ঠিক আছে? তারপরে এই যে এটা যে টপিকটা পড়াচ্ছি, বল, এইভাবে জাস্ট। স্যার। হ্যাঁ, বলো 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 বলো। হ্যালো। সি। হুম। লিখেছি। আচ্ছা, বল হলো এমন একটি বাহ্যিক প্রভাব যা কোনো বস্তুর গতির, কমা, দিকের বা আকৃতিগত পরিবর্তন সাধন করতে পারে, ঠিক আছে? তো তোমরা একজন ডেফিনেশনটা বলো তো, বল কাকে বলে? বলো। স্যার আবার একটু যদি বলতেন। আচ্ছা, শিওর, আমি আবারও বলতেছি, বল হচ্ছে এমন প্রভাব। একটি বাহ্যিক প্রভাব যা কোনো বস্তুর গতির, কমা, দিকের বা আকৃতিগত পরিবর্তন সাধন করতে পারে। ওকে। এখান থেকে আমাকে যে স্যার বলেছে, কি বলো 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 আবার করছে। আমি কি আবার রিপিট করব? জি স্যার। জি স্যার আচ্ছা তোমার স্যার। জি স্যার। আচ্ছা, আমি তোমাদেরকে মিউট করে দিলাম, ঠিক আছে? আমার কথা তোমরা ভালো করে শোনো। আমি ডেফিনেশনটা আবার বলি। বল হলো এমন একটি বাহ্যিক প্রভাব যা কোনো বস্তুর গতির, কমা, দিকের বা আকৃতিগত পরিবর্তন সাধন করতে পারে। এবার কি মোটামুটি ক্লিয়ার শোনা গেছে? ওকে। তো হচ্ছে, আমি তোমাদেরকে একটা জিনিস আপাতত বুঝাই দিই, তোমাদের সবাইকে আমি মিউট করে দিলাম। জাস্ট আমি হালকা একটু বুঝাই দিই বলটা কি রকম। ধরো এটা আমাদের একটা পাথর, বিশাল বড় পাথর খণ্ড, ঠিক আছে? এখানে ধরো, আমি এখানে যারা যারা আছে, কে কে আছে, আমি ধরে নিই আব্দুল আলিম। হুম। আব্দুল আলিম, সে এখানে অনেকক্ষণ ধরে প্রেস করতেছে, অনেকক্ষণ ধরে ধাক্কাধাক্কি করতেছে, কিন্তু এখানে ধরো এই পাথরটা কোনোভাবেই নড়াচড়া করলো না। যদি নড়াচড়া না করে তাহলে কিন্তু এটাকে আমরা বল বলবো না। তো এটা আমাদের পদার্থবিজ্ঞানের হিসাবে বল না। এই বলটা আবার ওই যে ফুটবলের বল মনে করো না, ঠিক আছে? এটা আমাদের ফোর্স বল, ঠিক আছে? তো রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা আছে, বল দাও মোরে বল দাও, ওই বল এটা না, এটা আমাদের ফিজিক্সের ভাষায় বল। তো আমাদের এই যে জিনিসটা আছে, গোল আকার বস্তুটা, এখানে যখন আমরা বাইরে থেকে ধাক্কা দিব বা বল প্রয়োগ করব, অথবা আমরা শক্তি দিব, তো এই যে বাইরের কোনো কিছু দেওয়া, এটা আমাদের প্রভাব। এই প্রভাবের ফলে কি হবে? এই বস্তুটার আমাদের কি হবে? গতির পরিবর্তন হবে। ধরো এই জিনিসটা মুভ করতেছিল, মুভ করতে করতে এখানে আমাদের বাহ্যিক প্রভাবের কারণে বস্তুটার
আমাদের কি হলো, গতিপথটা পরিবর্তন হয়ে গেল। ধরো এটা সোজা সরল গতিতে চলতেছিল, সরল ভাবে চলতে চলতে হঠাৎ করে সেটা সরে গেল, এটা এইদিকে যেতে যেতে হঠাৎ করে দেখা গেলো এখানে কেউ একজন আটকায় দিল, তাতে করে গেল এই জিনিসটা এদিকে সরে গেল। তো এইটাই হচ্ছে আমাদের বল হতে হবে। অথবা দেখা গেল এই জিনিসটা আমাদের সে একটা গোলীয় বস্তু, ফুটবল বা বেলুন, এখানে আমরা চাপ প্রয়োগ করলাম, এটার আকার সংকুচিত হয়ে গেল, তা না হলে কিন্তু এটা বল হবে না। দেখা গেল তোমাদের ভেতর কারো ইচ্ছা হলো মাউন্ট এভারেস্টে বল প্রয়োগ করবা, যে স্যার আমরা মাউন্ট এভারেস্টে বল প্রয়োগ করতেছি দেখেন, ঠিক আছে, কিন্তু মাউন্ট এভারেস্ট সরলো না, তো না সরলে কিন্তু এখানে আমাদের কোনো বল হিসাবে সেটা গ্রহণযোগ্যতা পাবে না। ঠিক আছে, এই পর্যন্ত কি তোমরা সবাই ক্লিয়ার? জি স্যার। Yes, sir. ওকে। জি স্যার। তোমরা হচ্ছে আমি যখন অ্যান্সার দিতে বলবো তোমরা অ্যান্সার দিবা, অ্যান্সার দেওয়ার পরে আবার সুন্দরভাবে নিজেরাই আনমিউট করে ফেলবা, ঠিক আছে, আমার যেন স্যার আনমিউট করতে না ইংলিশে হয়। একটুখানি ডেফিনেশন বলতে পারবেন? হ্যাঁ শিওর, কজ এখানে আমি লিখতে পারবো। ইংলিশ ভার্সনের তো, তাই আর কি। হ্যাঁ শিওর শিওর শিওর, এখানে লিখতে পারো ফোর্স ইজ এ কাইন্ড অফ এক্সটার্নাল ফোর্স, এক্সটার্নাল এলিমেন্ট which can change any element's direction, its shape or something else. ওকে স্যার। লিখছো? কি লিখছো বলো তো? কিনে স্যার আমি হ্যাঁ হ্যাঁ, কে যেন কি ইংলিশ এটা? ভার্সনে বললা? Force is an external influence for হ্যাঁ। which any substances whose motion is volume can be changed. আচ্ছা, আমি কিন্তু তোমাদের সবাইকে স্যার আনমিউট আমরা করে দিয়েছি। এইভাবে লিখতে পারি যে ফোর্স ইজ আ পাওয়ার দ্যাট কজেস নো অ্যান নো 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 অবজেক্ট নো, টু। ফোর্স ইজ পাওয়ার বলতে পারো না, পাওয়ার জিনিসটা ডিফারেন্স থিং, ঠিক আছে। পাওয়ার মানে তো ক্ষমতা, ওইটার একটা আলাদা ডেফিনেশন আছে। পাওয়ার কি, ওয়ার্ক ডান পার টাইম, তাই না? তো দ্যাটস নট আ ফোর্স। আমাদের ফোর্স হতে হবে ইটস অ্যান ইনফ্লুয়েন্স। ওকে, তোমার নামটা যেন কি বলছিলা? কে আহানাফ। বলছিলে? হ্যাঁ আহনাফ, তাই তো? আহনাফ, ওকে। ইজ ইট ক্লিয়ার? এটা আমাদের একটা ইনফ্লুয়েন্স। ইয়েস। বল কোনো এটা আমাদের কোনো পাওয়ার না। পাওয়ার দ্যাটস এ ডিফারেন্ট থিং। ওকে, এখানে শেলি দাগ দিয়ে দিছো কেন মাঝখানে? আচ্ছা, আমি ইরেজ করে দিই। ওকে, আমি তাহলে নেক্সট পার্টে গেলাম। দেখো, এবার আমরা আহ, এখানে আমরা এই অধ্যায়ে কি কি বিষয়ে আলোচনা করবো একটু তোমাদেরকে দেখাই। আমি আজকে তোমাদেরকে এই জিনিসগুলো ডেফিনেশন পড়াবো এবং থিওরিটিক্যাল ক্লাসটা নেব। ম্যাথমেটিক্যাল আমরা একটা ওই যে সূচিপত্র থাকে না, সূচিপত্রের মতন জাস্ট আমরা একটা আউটলুক নিয়ে নিই যে কি কি জিনিস আমি তোমাদেরকে পড়াবো। ফার্স্ট অফ অল কথা, বস্তুর স্যার জড়তা। কথা আটকে আটকে আছে স্যার। জি জি। স্যার আপনার কথাটা আটকে আটকে আসতেছে। আহ আমার তো কথা আটকে আসার কথা না, এখন কি ক্লিয়ার? হ্যালো, হ্যালো, জি ক্যান ইউ স্যার। হিয়ার মি? জি এখন clear। ওকে ওকে ওকে। আচ্ছা, শোনো, তোমাদেরকে আমি বলি, তোমরা যখন কথা বলবা জাস্ট তোমাদের মাইক্রোফোনটা আনমিউট করবা, আর যখন কথা বলা শেষ হবে আবার মিউট করে দিবা, কেননা এটার ফলে ইকো হয়। আচ্ছা দেখো, আমরা এটা কি বলবো, বস্তু জড়তা। আচ্ছা, আমাদের এখানে একজন আছে ইংলিশ মিডিয়ামের বা ইংলিশ ভার্সনের, ওকে আমি বলি জড়তা হচ্ছে ইনার্শিয়া, ঠিক আছে। তোমরা ইংলিশ টার্মে ইনার্শিয়া পড়বা, এখানে বলের গুণগত ধারণা। তো আমাদের বলের বিভিন্ন রকম আহ, বিভিন্ন ধরনের বল আছে, সেটা ইয়ে করবো, এবং নিউটনের আমরা প্রথম গতিসূত্রের ব্যাখ্যা করব। তো এখানে আমরা নিউটনের কিন্তু তিনটা গতিসূত্র আছে, তোমরা এখানে একটু নোট করে নাও যে আমাদের নিউটনের গতিসূত্র কয়টা, তিনটা, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল কথা, যে নেট স্যার ফোর্স ইজ ইকুয়াল টু ভেলোসিটি ইজ কনস্ট্যান্ট, মানে এখানে যদি বলটা আমাদের অপরিবর্তনীয় থাকে। তো তোমরা একটু সংজ্ঞাটা লিখে ফেলো, আমি সংজ্ঞাটা বলি, হ্যাঁ। তো এখানে তোমরা হচ্ছে নিউটনের প্রথম গতিসূত্রটা এভাবে লিখবা, বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, এবং স্যার আপনার ভয়েসটা সমবেগে একটু থাকা বেজে বস্তু, বেজে ওর আসতেছে। যদি ইংলিশ এটা ডেফিনেশনটা লাগে তুমি আমাকে আহ, আমার মনে হয় যে তোমরা কেউ আনমিউট করে রাখছো, এই যে, মোসাম্মদ রাজিয়া, হ্যাঁ সেই অলরেডি হচ্ছে ইয়ে করে রাখছো, আমি তোমাদের সকলকে কিন্তু মিউট করে দিলাম আবার। ওকে,
দ্যাটস ওয়াই এই প্রবলেমটা হচ্ছে। আমি সকলকে মিউট করে দিলাম। ওকে। তো এখানে আমার স্ক্রিনটা শেয়ার আছে। হ্যাঁ। share, এক মিনিট, share। আচ্ছা, আমার এখানে কি স্ক্রিনটা দেখা যাচ্ছে? স্ক্রিন কি আর বড় করতে হবে? আমার মনে হয় দরকার নেই। ওকে। দেখো এখানে যে জিনিসটা আছে, এক মিনিট, আমরা এটা একটু এই পাশে রাখি। তো তোমরা এখানে নিউটনের প্রথম সূত্রটা লিখতে পারো। বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং সমবেগে থাকা বস্তু চিরকাল সমবেগে চলতে থাকবে। আমি এই জিনিসটা একটু ইলাবোরেট করি, ঠিক আছে? ইলাবোরেট করা মানে জাস্ট একটু এক্সপ্লেইন করি। ধরো এই যে আমাদের একটা বস্তু আছে, ঠিক আছে? এই বস্তুতে যদি বাইরে থেকে কেউ ধাক্কা না দেয়, কোনো বল প্রয়োগ না করে, তাহলে এই বস্তুটা চিরকাল স্থির থাকবে। আমরা একটা এক্সাম্পল ধরে নিই, মাউন্ট এভারেস্ট। তো ধরো মাউন্ট এভারেস্টকে কেউ যদি কখনো ধাক্কা না দেয়, কোনো কিছু না করে, তাহলে মাউন্ট এভারেস্ট যেখানে আছে সেটা হচ্ছে এই যে সূর্যের চারপাশে, এটা ধরো সূর্য, এর চারপাশে কি করছে? পৃথিবী ঘুরতেছে। আমি বলতে পারো স্যার এইরকম করে তো ঘোরে না, গোলাকার আকারে ঘোরে। অ্যাকচুয়ালি সূর্যের চারপাশে আমাদের গ্রহগুলো বৃত্তাকার পথে না, উপবৃত্তাকার পথে ঘোরে। ঠিক আছে? কিভাবে ঘোরে? উপবৃত্তাকার পথে ঘোরে ঘোরে, ঠিক আছে? আচ্ছা। আর হচ্ছে এই যে পৃথিবী ঘুরতেছে, চাঁদ ঘুরতেছে, প্রত্যেকটা বস্তুই সমবেগে ঘুরতে থাকবে। কতক্ষণ পর্যন্ত ঘুরতে থাকবে? যতক্ষণ পর্যন্ত বাইরে থেকে কোনো প্রকার বল প্রয়োগ না করা হবে। তো বাইরে থেকে বল প্রয়োগ কেমনে করা হবে? ধরো কথার কথা কোন একটা উল্কাপিণ্ড আসলো বা কোন একটা গ্রহের সাথে ধাক্কা খাইলো, এটা না হলে আমাদের পৃথিবী যেভাবে ঘুরতেছে চিরকাল সেভাবেই ঘুরবে। ঠিক আছে? তো আমি কি প্রথম সূত্রটা এক্সপ্লেন করতে পারতেছি? তোমরা একটু আনমিউট করে রেসপন্স করো। Yes, sir. Yes, আচ্ছা, sir. তোমাদের Yes, এখানে sir. এখানে কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত যে পড়ালাম? তোমাদেরকে যে এই টপিক পর্যন্ত পড়ালাম, এর ভিতর কি কারো কোনো কোশ্চেন আছে? No, আচ্ছা। sir. এখানে একজন লিখছে আহনাফ মাহমুদ, স্যার আপনার ভয়েস ভেঙে ভেঙে আসতেছে। এখনো তো ভেঙে আসার কথা না, আমার তো এখানে ইন্টারনেট ভালো আছে। আচ্ছা, এবার দেখো এরপরে আমরা কি আলোচনা করব? আলোচনা করব মৌলিক বলের প্রকৃতি। ঠিক আছে? তো আমাদের বলের চারটা ভাগ আছে। আমরা এই যে বিশ্বে যত ধরনের বল দেখি, তাকে চারটা ভাগে ভাগ করা হয়েছে এবং সেটার প্রকৃতি আমরা দেখাবো দেখাবো। ঠিক আছে? যে এই বলটা এরকম, এই বলটা এরকম। ঠিক আছে? এই যে জিল্লুর রহমান টিক দিচ্ছ কেন? আচ্ছা। এরপর সাম্য বল অসাম্য বলের প্রভাব ব্যাখ্যা করব। আর হচ্ছে যে আমার যে ইংলিশ ভার্সনের স্টুডেন্ট, তোমার যদি কোনো টার্ম ইংলিশে বুঝতে হয় তুমি আমাকে কাইন্ডলি বলবা, হ্যাঁ? তোমার অন্যান্য ফ্রেন্ডদেরও উপকার হবে। কেননা তোমাদের এই যে আমরা যে গতি জিনিসটা পড়াচ্ছি অথবা বল যে জিনিসটা পড়াচ্ছি, এটা শুধুমাত্র এখানেই কিন্তু লিমিটেড থাকবে না। আমি ধরে নিলাম তোমরা সায়েন্সের স্টুডেন্ট, যেহেতু সবাই আসছো, তো তোমরা ভবিষ্যতে অবশ্যই ইঞ্জিনিয়ার হবা, ডাক্তার হবা। এবং যখন তোমরা ইঞ্জিনিয়ার ডাক্তার হবা, তখন কিন্তু তোমাদের দেশ বিদেশের ভার্সিটাইল প্লেসে যাইতে হবে। ঠিক আছে? ডিফারেন্ট টাইপ অফ জায়গাতে যাইতে হবে। তখন কিন্তু আমাদের কথা বলার জন্য ইংলিশ মিডিয়ামটাই ধরতে হয়। যেমন আমি বুয়েটে যখন ক্লাস করছি, আমার বিএসসি যখন ছিল, যে এমএসসি বুয়েট থেকে হলো, তো আমার ইউনিভার্সিটিতে উঠবা, এখন ক্লাস 9-এ বা 10-এ আসো তোমরা। এরপর দেখবা কি যখন কোনো ইউনিভার্সিটিতে যাবা, সকলেরই ইংলিশ মিডিয়ামে যাইতে হবে বা ইংলিশ ভার্সনে পড়তে হবে। তো তোমরা সাথে সাথে টার্মগুলো, যে ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছে, ও যখন জিজ্ঞেস করে নেবে, তোমাদেরও সাথে সাথে দেখতে জানা হয়ে যাবে। আচ্ছা, তারপরে টপিকটা দেখো, এখানে কি বলছে? ভর বেগের কথা। তো এখানে কিন্তু বোঝাই যাচ্ছে ভর বেগ মানে কথাটা কি, ভর একটা আর একটা বেগ। আমরা জানি কি দুইটা জিনিসের ভিতর কোনো চিহ্ন না থাকলে সেটা গুণন অবস্থায় থাকে, এবং এটা কি ভর এবং বেগের গুণন থাকবে। হ্যাঁ? তো এখানে আমাদের যে ইংলিশ ভার্সন স্টুডেন্ট আছে, ওকে আমি বলে দিই। তো এখানে তুমি বলতে পারো স্যার ভরের ইংলিশ তো ম্যাথ, আর বেগ বেগ হচ্ছে ভেলোসিটি। তো এটা কি ম্যাথ ভেলোসিটি? না, এটা ম্যাথ ভেলোসিটি না, এটাকে মোমেন্টাম বলে। ঠিক আছে? আমার ইংলিশ ভার্সন স্টুডেন্ট কি আছে, একটু রেসপন্স করো। বুঝতে পারছো কি বললাম নামটা? জি স্যার। হ্যাঁ, জি কি বললাম স্যার। যেন বলো তো? স্যার এটা এটা ছিল ম্যাস আর ইয়া না, মানে ম্যাস আর এটা ভেলোসিটি না, মানে এটা ছিল মোমেন্টাম। ইয়াস, মোমেন্টাম, MOMENTUM। ওকে। জি স্যার। আর এইটা সংঘর্ষ। আচ্ছা, তোমাদেরকে আমি যেটা বলতেছি সাথে সাথে কিন্তু লিখে রাখবা। ঠিক আছে? আমি অনেক জিনিসই এখানে লিখে দিচ্ছি না, যেহেতু থিওরিটিক্যাল ক্লাস, এখানে থিওরিটিক্যাল ক্লাসে ইয়ে করে নাই। তোমরা যে যে টপিক দরকার হয় সাথে সাথে বলে নিবা। আমি এটা জাস্ট তোমাদেরকে একটা আউটলাইন দিচ্ছি, তারপরে কিন্তু খুব র্যাপিডলি আগাবো। ওকে। আচ্ছা, এরপরে কি বলছে? গতির উপর বলের প্রভাব বিশ্লেষণ করতে পারো। এই যে বলছিলাম
বলছিলাম যে এইখানে একটা আমাদের গোল চাপ ক্রাম খেলছো কেউ? ক্রাম বোর্ড একটু আনমিউট করে অ্যান্সার অ্যান্সার করো তো। Yes, sir. জি স্যার খেলছি। আচ্ছা ক্রাম বোর্ড খেলছো, আচ্ছা ক্রাম বোর্ড ধরো এইটা আমরা ক্রাম বোর্ডের এটা একটা ডেস্ক ধরে নিলাম। এখানে আমাদের চারটা পকেট। তো এই যে চারটা যে এইখানে তোমাদের হ্যাঁ রেড স্যার আপনার কথা এখানে আটকে রেড তাহলে আসতেছে। কিন্তু এটা ই করবে না, হয়তো বা এইদিকে চলে আসবে। মেয়ে মানুষ এই খেলাচ্ছি। আহ এখনো কি আটকে আসতেছে? মেয়ে মানুষ আমি কি আবার বলবো? জি স্যার নেটওয়ার্ক। আচ্ছা জি স্যার। ধরো এটা আমাদের আচ্ছা নেটটা একটু আনস্টেবল হচ্ছে একটু যে কোনো একটা কারণে, হয়তো বা এখানে ওয়াইফাই এর একটু কানেকশনের প্রবলেম। তোমরা যদি কোনো জিনিস বুঝতে অসুবিধা হয় আমাকে বলবা, আমি আবার রিপিট করবো, ওকে? আর তোমরা একটু জি স্যার। কাইন্ডলি কথা যখন বলা শেষ করবা তখন সাথে সাথে আনমিউট নিজ নিজ দায়িত্বে করবা, ওকে? আচ্ছা দেখো, এটা ধরো আমাদের স্ট্রাইকার আছে, হ্যাঁ স্ট্রাইকার দিয়ে এখানে আমাদের রেড গুটিটা আছে। এখন এই যে এখানে যদি আমরা সরাসরি সোজা হিট করি তাহলে কি হবে? আমাদের ওই যে আলোর প্রতিফলনের মতন সোজাসুজি চলে যাবে, কিন্তু আমাদের তো তা করা যাবে না, আমাদের গুটিটা ফেলতে হবে। তখন আমরা কি করতেছি, এই যে দেখা যাচ্ছে এই গুটিটার আছে, গুটিটার আমরা ডাইরেক্ট হিট করবো না, কোথায় করবো? কর্নারের এই কোনো একটা জায়গাতে হিট করতে হবে। যাতে করে হবে কি এখানে বলের দুটা ভেক্টর হবে, হ্যাঁ তোমরা যখন ভেক্টর করবে তখন আমি বুঝাই দিব, তখন এটাতে বলটা আমাদের পড়ে যাবে। তো এখানে জাস্ট এই কথাটা বলছে গতির উপর বলের প্রভাব, যে আমাদের কিভাবে গতিটা দিলে সেটা আমাদের বলের ভেরিয়েশন ক্রিয়েট করবে, ওকে? আচ্ছা বুঝে নেই। আর তোমাদেরকে যখন আমি নেক্সট দিন ক্লাস করাবো ম্যাথমেটিক্স এই মানে এই চ্যাপ্টারে যখন ম্যাথগুলো করাবো, তখন কিন্তু আমি ডিজিটাল বোর্ডে ক্লাস নেব, তখন হচ্ছে আহ, অবশ্যই ম্যাথগুলো সিকোয়েন্সিয়ালি করতে হবে এবং এই টপিকটা মাথায় রাখবা, ঠিক আছে? সেদিন যেন আবার বলতে না হয় খাতাপত্র আনিনি স্যার, হ্যাঁ? ওকে। দেখো তারপর কি বলছে, নিউটনের আমরা দ্বিতীয় গতিসূত্রের ব্যবহার করতে পারবো। তো এখানে নিউটনের গতিসূত্র দ্বিতীয় গতিসূত্রটা কেউ বলতে পারবা, আমার এই যে ইংলিশ ভার্সনের স্টুডেন্ট, প্লিজ? আহনাফ মাহমুদ, তুমি কি বলতে পারবা ইয়াটা কি? আহ, আহ, কি আহনাফ বোধহয়, আচ্ছা তোমরা কি কেউ পারবা নিউটনের দ্বিতীয় গতিসূত্রটা বলতে? এনিওয়ান? না পারলে বলো, সমস্যা নাই, না পারাটা এখানে লজ্জার কিছু না। স্যার আমি আমি বুঝতেছি না আপনার ভয়েস, মানে আপনার হিসাবেই কেটে আসতেছে নাকি আমার নেটের সমস্যা? আচ্ছা আমি এখানে আমার কিন্তু নেট ভালো আছে, তারপরেও না আচ্ছা স্যার কে আপনার ভয়েসটা একটু কেটে কেটে আসতেছে। আচ্ছা তোমরা একটু তাহলে হোল্ড করো তো, দেখি তো আমার আসলে অ্যাকচুয়ালি প্রবলেমটা কি। একটু দাঁড়াও, হ্যাঁ? আমি আমি একটু দেখি আমার ইয়ের সাথে কথা বলি এখানে, অপারেটরের সাথে একটু একটা মিনিট। আচ্ছা আমি operator এর সাথে কথা বললাম, উনি বললেন যে স্যার কেটে কেটে আসতেছে। প্রবলেম নাই, নেট কানেকশন ওকে। স্যার স্যার আগের কথা থেকে আরো কেটে কেটে বাজে আমি জানি বলতেছে। না, আচ্ছা যাই হোক সমস্যা নাই, আমি ওনাদের বলছি, ওনারা মাঝে মাঝে কেটে আসতেছে, তাই তো? স্যার এখন আগের থেকে আরো বাজে অবস্থা স্যার। হ্যালো, এখন জি আগের চেয়ে স্যার। আরো বাজে অবস্থা? স্যার জি এখন স্টুডেন্টদের ঠিক স্যার। সাথে আছে। কথা শুনতে স্যার পাচ্ছি। এখন ক্লিয়ার স্যার। এখন ঠিক আছে? এখন ক্লিয়ার আছে, জি আচ্ছা স্যার ঠিক এখন আছে ঠিক ক্লিয়ার। আছে। ওকে ওকে ঠিক আছে ভাই, এখন ঠিক আছে, ওকে। তো হ্যাঁ বলো আহনাফ মাহমুদ, এই নিউটনের দ্বিতীয় গতিসূত্র বলতে পারবা, দ্য সেকেন্ড ল অফ নিউটন? হ্যালো, এনিওয়ান, জেগেও? স্যার আমি বলতে পারবো। হ্যাঁ শিওর, ইশরাত প্লিজ। স্যার আর মিউট হয়ে কথা বলতেছিলাম। আচ্ছা এর উপর বলো। সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটে। আচ্ছা ঠিক আছে, খুবই ভালো, থ্যাঙ্কস, তুমি স্যার আনমিউট করে ইংলিশে নাও। বলবো? হ্যাঁ হ্যাঁ বলো। The rate of change of momentum of a body is proportional to applied force acting on it
and the change of momentum also takes place in the direction in which the force acts. ওকে, ঠিক আছে, ফাইন, কিন্তু তুমি ইয়ে করছো, এখানে একটু গ্রামাটিক্যাল মিস্টেক আছে। প্রপোর্শনাল হবে, হ্যাঁ, প্রপোর্শন টু না, প্রপোর্শনাল টু, এখানে আমাদের অ্যাডজেক্টিভ আকারে যাবে। ওকে, তো ঠিক আছে, থ্যাঙ্কস, তোমরা দুজনেই পারছো। তোমরা একটু আনমিউট, তোমরা একটু মিউট করে নাও, আমি এটা ইয়া করি। তো এখানে জাস্ট ওরা যেটা বলছে, যারা পারো খুবই ভালো, যারা পারো না তারা আরো ভালো। আমি জিনিসটা একটু এক্সপ্লেন করি। এটা হচ্ছে এফ ইজ ইকুয়াল টু এম এ। ওকে, তো এফ কি স্যার আবার কাটি গেছে। বোঝা যাচ্ছে না। সময় তোমাদের ক্লাস 9-10 ডিসক্রাইব করা হবে, আর এমটা হচ্ছে ম্যাথ কোনো। স্যার কাটি হ্যালো, কাটি আসছে। হ্যাঁ স্যার এখন ঠিক আছে। ওই দেখেন ইন্টারনেট কানেকশন আনস্টেবল দেখেন। হ্যাঁ, এটা কি একটু ইয়া করা যায়? স্টুডেন্ট কেটে যাচ্ছে, কথা বুঝতে সমস্যা হচ্ছে। নেট আটকে যাচ্ছে, এটা তো ইয়ে আছে। আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে শোনা যাচ্ছে না। ওকে, না আমি মিউট করে রাখছিলাম। আমি হচ্ছে একটু নেট অপারেটরের সাথে কথা বলছিলাম। অ্যাকচুয়ালি স্যার ব্যাপারটা কথা কি, কেটে কেটে আসছে। আমাদের এইখানে যে ওয়াইফাই কানেকশনটা আছে, কিছু মানে বোঝা যে যাচ্ছে না। ইন্টারনেট কানেকশন ব্রডব্যান্ড প্রবলেম হচ্ছে। তো আহ হ্যালো, আমি বললাম যে আমাদের যে অপারেটর আছে, বুঝছি। অর্থাৎ নেট কানেক্টর, স্যার কিচ্ছু বোঝা যাচ্ছে না কি বলতেছেন। স্যার আবার কাটি কাটি আসছে। স্যার আপনি কি বলা বলতেছেন হয় কিছু বোঝা হচ্ছে যাচ্ছে না। আইপিএস। স্যার কিছু বোঝা এখানকার যাচ্ছে, যে কিছু বোঝা যাচ্ছে না। স্যার কিছু জি স্যার কিছু বোঝা যাচ্ছে বোঝা না। যাচ্ছে না তো। বুঝতে পারছেন না? এখন ক্লিয়ার না? হ্যালো, স্যার কিছু বোঝা যাচ্ছে। স্যার আপনার সব কথা ভেঙে ভেঙে বলো আসতেছে। কি, এখনো বলছে না? এখন না বোঝা স্যার। যাচ্ছে না। হ্যালো, হ্যালো, স্যার এখন ঠিক আছে। আর কি গেল গান নাকি আছে? স্যার কি চলে গেছে? হয়, জানি না, স্যার গেছে, মনে হয় গেছে। তার নেটওয়ার্ক নিয়ে আসতেছে। কেউ কিছু শুনতে পাচ্ছো? হ্যাঁ শুনতে হয়তো পাচ্ছি। যায়। ক্রিস্টিয়ানো রোনালদো ফ্রম বাংলাদেশ। স্যার নেট নিয়ে আসতে গেছে স্যার। ফ্রম ডারাজ। আর আমার থেকে চলে গেল। স্যার নেট হ্যালো, কালেক্ট করতে গেছে। হ্যালো, স্যার, হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে। স্যার, স্যার এখনো কথা ভেঙে আসতেছে। হ্যালো, হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, তোমরা শুনতে পাচ্ছো? না স্যার স্যার আপনার কথা স্যার, ভেঙে আসছে। না স্যার, কথা স্যার কেটে আপনার কেটে ওয়াইফাই আসছে। থেকে স্যার অন্য ডিভাইস গুলো Yeah. স্যার ডিসকানেক্ট করে দেন স্যার। আহ, আপনার ওয়াইফাই থেকে স্যার অন্য ডিভাইস গুলো স্যার ডিসকানেক্ট করে দেন, তাহলে একটু ভালো সার্ভিস হবে। কথা সম্ভবত কেটে কেটে আসছে স্যার। স্যার আপনার
কথাই কিছুই বোঝা বুঝতেছি যাচ্ছে না। না। স্যার কথা ইকো করতেছে। স্যার সবার কথা বুঝে যাচ্ছে, শুধু আপনার কথা বুঝে যাচ্ছে না। স্যার চলে গেছে। আচ্ছা, আর কি মাইক্রোফোনের সমস্যা নাকি? না না না, না, নেটওয়ার্কে আমি সব ঠিক আছে, আছি, জাস্ট নেটওয়ার্কের সমস্যা। আপনারা একটু সময় দিবেন। আমি আছি, তোমরা জি কি জি জি জি, আমার কথা শুনতে পাচ্ছ অবশ্যই। এখন? আপনারা একটু হ্যালো, সময় দিবেন, আমাদের নেট ঠিক করা হচ্ছে। হ্যাঁ, একটু সময় দিবেন। হ্যাঁ। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, এখন এখন কি, এখন কি একটু ক্লিয়ার? আহ বলো, তো নেই। কথা কেটে আসতেছে, তাই তো? স্যার এখন একটু ঠিক হয়েছে। আচ্ছা, তোমরা একটু থাকো, আমি হচ্ছে হটস্পট থেকে আহ, আচ্ছা স্যার, আসেন আসেন। স্যার কি চলে গেছে? নেট ঠিক করে আসতেছি। স্যার হটস্পট কানেক্ট করে তারপরে আসবো স্যার। ও আচ্ছা। হ্যালো, এখন কি একটু ক্লিয়ার? না স্যার, ওকে, বারবার আসতেছে স্যার। আপনার ইয়ে করেন, ওকে, ডাবল হচ্ছে স্যার। ইকো করেন, ইকো হচ্ছে, আপনারটা মিউট করেন। আচ্ছা, এখন কি ক্লিয়ার না? ওকে, তোমরা হচ্ছে একটু সকলে ইয়া করো, আনমিউট করে রাখো, আমি হচ্ছে ইয়ে করি, ঠিক আছে? আবার শেয়ার দিয়ে দিই। শেয়ার স্ক্রিন, ওকে। তোমরা কি হচ্ছে দেখতে পাচ্ছ স্ক্রিনটা? জি না। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে না, নো প্রবলেম, রাখেন একটু ফোনটা, রাখেন কাছে। এখন কি দেখা যাচ্ছে স্ক্রিনটা? জি দেখান। ওকে, ঠিক জি আছে, স্যার। ফাইন। আমাদের প্রচুর সমস্যা হলো। আমি প্রথমে আসলে এখানে আমাদের যে ইন্টারনেট সার্ভিস যে দেয় তার সাথে আমি কথা বললাম, হলো না। এখন হচ্ছে ফোনের আসলে হটস্পট দিয়ে চালাচ্ছি। আই থিংক এখন তোমরা ইয়ে করতে পারবা, ঠিক আছে? আমাদের অনেক সময় ওয়েস্ট হয়ে গেছে, আমরা একটু র্যাপিডলি ট্রাই করি, ঠিক আছে? তো এখানে দেখো, আমাদের হচ্ছে এখানে যে জিনিসগুলো আছে সেটা আমরা অনেকগুলো আলোচনা করলাম।
সো আর আরেকটা কথা, হ্যাঁ, নিউটনের দ্বিতীয় গতিসূত্রের কথা যেটা বলছে, আমরা এফ ইজ ইকুয়াল টু এম এ। ওকে, তো এফ মানে কি ফোর্স, আর এখানে ম্যাস ইনটু অ্যাক্সিলারেশন। ম্যাস মানে কি এখানে আমাদের ভর, হ্যাঁ, আর অ্যাক্সিলারেশন মানে হচ্ছে ত্বরণ। ত্বরণ। তো ধরো কোনো বস্তুটাকে আমরা হচ্ছে ধরো এটা আমাদের একটা বস্তু আছে, সেখানে এটার একটা ম্যাস আছে, সেই ম্যাসটা হচ্ছে বা ভর হচ্ছে এম। তো সেখানে আমরা বল প্রয়োগ করলে সেখানে আমাদের ত্বরণ ঘটবে। এখন তোমরা কি বলতে পারো যে কেন স্যার ত্বরণ কেন? এখানে তো আমাদের অবস্থার পরিবর্তন, সরণ ঘটতে পারে, বেগ ঘটতে পারে, হয় ত্বরণ। এটা কি বলতে পারবা এনিওয়ান? হ্যালো, হ্যালো, স্যার। কেউ বলতে পারবে না, তাই তো? তো দেখো, আহ আচ্ছা, স্ক্রিন বোধহয় আবার চলে গেছে নাকি? হ্যাঁ, স্ক্রিন শেয়ার। দেখো, এই যে আমাদের এই বস্তুটা আছে, এখন কি স্ক্রিন দেখা যাচ্ছে? জি দেখো, এই যে বস্তুটা আছে, বস্তুটাতে যখন চুপচাপ আছে, থেমে আছে, এই কোথাও নড়াচড়া করতেছে না, জাস্ট তার অবস্থানে আছে। তো ফার্স্ট অফ অল কথা, ধরো এখানে আমাদের যখন বস্তু আছে তখন বস্তুটার আদিবেগ কত? ইউ ইজ ইকুয়াল টু কত বলো তো? এখানে থেমে যখন আছে, একটু তাড়াতাড়ি রেসপন্স করো। 0। জিরো, এক্স্যাক্টলি। তো এখানে জিরো মানে কি? 0 মিটার পার সেকেন্ড মানে হচ্ছে বস্তুটা আমাদের গতিহীন অবস্থায় আছে, অর্থাৎ আদিবেগ শূন্য অবস্থায় আছে। ওকে, তো আমরা যখন এখান থেকে এক্সটার্নাল ফোর্স দেবো, ধরো বস্তুটা আমাদের কি হবে, কথার কথা 5 মিটার পার সেকেন্ডে রান করবে। এই যে বস্তুটা আমাদের রান করলো, প্রথমে জিরো ছিল, সেখান থেকে ফাইভে গেল, বস্তুটার কি হলো? অবশ্যই তরল অবশ্যই, হ্যাঁ, ত্বরণ ঘটছে। প্রথমে আমাদের জিরো ছিল, জিরো থেকে টুতে গেছে, টু থেকে থ্রিতে গেছে, তারপর ফাইভে গেছে, আবার আস্তে আস্তে কিন্তু কমতে থাকবে। তো এই যে ত্বরণের যে বিপরীত প্রতিক্রিয়া, মানে প্রক্রিয়া, আস্তে আস্তে বাড়ার জায়গায় আস্তে আস্তে কমা, এটাকে বলা হয় মন্দন। তো ত্বরণটাকে ইংলিশে বলে অ্যাক্সিলারেশন, আর মন্দনটাকে বলে ডি অ্যাক্সিলারেশন, ঠিক আছে? তো এই একটা আর কি জিনিসপাতি। তো এখানে ঘর্ষণ ফ্রিকশনের ব্যাপারে অনেক কিছু বলা আছে, তো আমরা ওগুলা বিষয় আস্তে আস্তে আসবো। তো তোমাদেরকে আমি জাস্ট একটা আউটলাইন দিলাম। আরেকটা কথা, নিউটনের তৃতীয় গতিসূত্রটা কেউ বলতে পারবা? ফার্স্ট কেউ পারবা? জি স্যার। বলো। যখন একটি বস্তু অন্য একটি বস্তুর উপর বল প্রয়োগ করে তখন সেই বস্তুটির প্রথম বস্তুটির উপর বিপরীত দিকে সমান বল প্রয়োগ করে অর্থাৎ আচ্ছা, ঠিক প্রতিক্রিয়া আছে, থাকে। খুব সুন্দর বলছো। এখানে বলে, আমি ইংলিশ ভার্সন স্টুডেন্টের জন্য বলে দেই, যে নিউটনস থার্ড ল বলে হচ্ছে এভরি অ্যাকশন হ্যাজ ইটস অপোজিট অ্যান্ড সেম রিয়াকশন। তো আমরা ধরো এই যে একটা দেওয়াল আছে, দেওয়ালকে যদি ঘুষি দেই, তো দেওয়ালটা আমাদেরকে সমান বলে দিতে পারে। এখন তুমি বলতে পারো স্যার, দেয়ালকে আমরা ঘুষি দিলাম, বা দেখা গেল একটা ছোট্ট বল, এই বলটা আমরা দেয়ালে মারলাম, তো দেখা গেল কি যে স্বাভাবিকভাবে এই বলটা যদি দেয়ালকে হিট করে, দেয়ালটাও আমাদের বলটাকে সমানভাবে হিট করতেছে। অনেকের কোশ্চেন হতে পারে যে বলটা মারার পর স্যার অনেক দ্রুত আবার ব্যাক করে, তো দেয়ালটা সরে না কেন? দেয়ালটা সরে না কেন? দেয়ালটার অনেক ভর বেশি, ঠিক আছে, এবং এটা আমাদের হচ্ছে ভূমির সাথে অ্যাডজাস্টেড আছে, দ্যাটস ওয়াই হয় না। আচ্ছা, আমরা এই যে সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে প্রত্যেকটা বলের, এইটার উদাহরণ কোথায় দেখতে পারবো? বলতে পারবা? কেউ বলতে পারবা এনিওয়ান? যে স্যার প্রত্যেকটা ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, অর্থাৎ নিউটনের তৃতীয় গতিসূত্রের। তরল হ্যাঁ, তোমরা কি কেউ বলতে পারবে? আচ্ছা, আমি কি তোমাদেরকে মার্ক মার্ক করে ধরবো এখানে? বলো, এমডি তাহসিন, মোহাম্মদ তাহসিন, তোমাকে আমি আনমিউট করে দিলাম, তুমি কি বলতে পারবা? দু একটা এক্সাম্পল দিতে পারবা? তাহসিন, হ্যালো। আচ্ছা, তাহসিন বোধহয় চলে গেছে। আচ্ছা, তাহসিন বোধহয় না। আচ্ছা, মহিরুল খান নীরব, তুমি আনমিউট করছো, তুমি কি বলতে পারবা যে আমাদের দু একটা এক্সাম্পল যেটা আমরা বাস্তব জীবনে দেখতে পারি? স্যার, যখন একটা বলকে দেয়ালে মারা হয় তখন ওইটা আবার আমাদের দিকে যত জোরে মারা হয় ওইটা আবার সেই বেগে ফিরে আসার চেষ্টা করে, আর মাধ্যাকর্ষণ শক্তির জন্য ওইটা ভূমিতে পড়ে যায়। না, সেটা তো অবশ্যই, এটা তো তুমি ঠিকই বলছো, কিন্তু মানে আরেকটু রিয়ালিস্টিক ধরনের আমি একটু বলি। ধরো তোমরা কেউ নৌকাতে চলছো, নৌকা, জি নো স্যার। জি স্যার ওকে, নৌকা থেকে নামার সময়, এটা যদিও নৌকা হলো না, যাই হোক, তোমরা আবার আমাকে আওয়ামী লীগের সমর্থক ভাবো না, ঠিক আছে? আচ্ছা, দেখো, এই নৌকা থেকে ধরো এখানে একজন ব্যক্তি আছে, হ্যাঁ, তো সে যখন জাম্প করে রাস্তায়,
বা হচ্ছে নৌকা থেকে ভূমিতে লাফায়, তো কি হচ্ছে সে ব্যক্তিটা কিন্তু সামনে যায় এবং নৌকাটা কি হচ্ছে পিছনের দিকে যায়, তাই না? তো এইটা কি হচ্ছে দেখো, একই জায়গা থেকে নৌকা আর এই ব্যক্তিটা একই জায়গায় ছিল, সেখান থেকে সেই ব্যক্তিটা সামনে গেল, এটা কি হলো, একটা ক্রিয়া হলো, তার প্রতিক্রিয়া স্বরূপ নৌকাটা কিন্তু পিছনের দিকে চলে যায়। এটা ঠিক আছে। আরো কয়েকটা উদাহরণ আমরা বলতে পারি। এগুলো হচ্ছে আমরা যখন কেউ ফায়ার করে, কেউ যখন গোলাগুলি করে, তখন দেখবা এই যে পিস্তলটা আছে, পিস্তলটা পিছনের দিকে চলে আসে, বুলেটটা সামনের দিকে যায়। এখন তুমি বলতে পারো যে স্যার এই পিস্তলটা এত জোরে তো যায় না, বুলেট যত জোরে যায়। এটা একটা কারণ আছে, এটা একটু ভরবেগের একটা ব্যাপার আছে, ঠিক আছে? এটা আমরা পরবর্তী ক্লাসে শিখবো। জাস্ট তোমাদেরকে যে এই তিনটা কথা বললাম, যে নিউটনের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় গতিসূত্রের ব্যাখ্যা, তো এই তিনটা গতিসূত্রের এত কথা বললাম কেন, কেউ কি বলতে পারবা এটা, যে স্যার এগুলো নিয়ে এত কথা বলার কি কোনো দরকার ছিল আদৌ? কেউ বলতে পারবা যে কেন বলা হলো এটা? স্যার যা ম্যাথ করব আমরা, যত কোয়েশ্চেন সলভ করব, সবগুলোর মধ্যে নিউটন এর ল ব্যবহার হবে। হ্যাঁ ওই এক্স্যাক্টলি। কারণে। তারপরেও আরেকটা ব্যাপার আছে, ধরো এইরকম দিল যে হচ্ছে একজন ব্যক্তি নৌকা থেকে লাফ দিল, নৌকা পিছনে গেল, ব্যক্তি সামনে আসলো, এটা নিউটনের কোন গতি মানে কোন গতি সূত্রটাকে সমর্থন করে, ঠিক আছে? আবার দেখা যাচ্ছে বলতেছে যে হচ্ছে এই যে গ্রহ নক্ষত্র যে চিরকাল স্থির গতিতে চলতেছে, স্থির গতিতে না সরি, একই গতিতে চলতেছে, তো এইটা নিউটনের কোন সূত্রকে সমর্থন করে, গাণিতিক ভাবে বিশ্লেষণ করো। তো আমি মনে করি যে যেভাবে বলছি এরপর তোমরা বিশ্লেষণ করতে পারবা, পারবা না? জি। ওকে ঠিক আছে, এখন আমরা ডিরেক্ট ইয়াতে যাই, ঠিক আছে? তো এই যে নিউটনের প্রথম সূত্র, বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং সমবেগে যে বস্তুটা চলমান আছে সেটা সমবেগে চলতে থাকবে, ওকে? আচ্ছা, এরপরে জড়তা। জড়তা কি কেউ কোনো সংজ্ঞা বলতে পারবা? জড়তাটা কি? ইনার্শিয়া, হোয়াট ইজ ইনার্শিয়া? স্যার আমি পারবো। কোনো বস্তু যে অবস্থায় থাকে চিরকাল সে অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা তাকেই জড়তা বলে। থ্যাংক ইউ ইশরাত। আচ্ছা আমি এই জিনিসটা একটু এক্সপ্লেন করি, হ্যাঁ? তো ইশরাত একটু আনমিউট করো, স্যার সরি মিউট করে ফেলো, এখানে আবার কল আসছে কাদের ভাই। দেখো, এই যে ধরো এখানে আমাদের একটা ফুটবল আছে, এই ফুটবলটা কি মুভ করতেছে না? তো এই ফুটবলটা কিন্তু সব সময়ই চাবে ওখানেই থাকতে, কিন্তু কেউ যখন ওকে কিক করে তখন কি হয়, বস্তুর অবস্থানের পরিবর্তনটা হয়, ঠিক আছে? কিন্তু ফুটবল কিন্তু ওখান থেকে নড়তে চায় না, দেখবা। এটা সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে বেলুন। একটা বেলুনের যখন ঘুষি দাও তোমরা বা একটা ইয়া করতে যাও, দেখবা বেলুনটা কিন্তু তার শেপটা মোটামুটি ধরে রাখতে চায়। আবার এই যে বলটা আছে, ফুটবলটা যখন সে মুভ করতে থাকে, সে চায় সারা জীবনই চলাফেরা করতে, কিন্তু বাহ্যিক বিভিন্ন প্রভাব আছে, অভিকর্ষণ আছে, বায়ুর বিভিন্ন ঘর্ষণ আছে, এটার জন্য বলটা থেমে যায়, ঠিক আছে? কিন্তু তা যদি না হতো, তুমি মহাকাশে যদি একটা ফুটবলকে লাথি দিতা, দেখতে ওটা অনন্তকাল পর্যন্ত চলতে থাকতো, ঠিক আছে? ওকে। তো এটা যদি আমাদের কোশ্চেনে আসে যে একটি বস্তু জড়তার একটি উদাহরণ দাও, যে জড়তা কি, প্রথমে থাকতে পারে কোশ্চেনটা জড়তা কি, তাহলে তোমরা কি লিখতে পারতা, যে কোনো বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতাটাই হচ্ছে জড়তা। যদি থাকে যে জড়তা বিশ্লেষণ করো, তো জড়তা বিশ্লেষণ করতে পারবে না? জি। ওকে ফাইন। হ্যাঁ, তোমরা অ্যান্সার দিয়ে সাথে সাথে মিউট করে ফেলবা। তো এখানে আমাদের এই স্যার জিনিসটা আছে। এখন আমরা এই যে বলটা নিয়ে আলোচনা করি, স্যার এখানে বল প্রয়োগ, শক্তি প্রয়োগ, হ্যাঁ বলো। কমেন্ট সেকশনে দেখেন, আমি মানে একটা ওয়ার্ড আর কি বইতে আছে, ওইটা আর কি বুঝতেছি না দেখে কি লিখে দিচ্ছি। শিওর শিওর শিওর, দাঁড়াও, কমেন্ট সেকশনে স্টপ শেয়ারিং, এখানে আমাদের চ্যাটে কি লিখছো? আর আচ্ছা আচ্ছা, পারপেচুয়াল মোশন, ঠিক আছে। তা পারপেচুয়াল মোশন এটা সম্পর্কে কি তোমাদের কারো ধারণা আছে? আগে দেখি তোমরা কেউ পারো কিনা, তারপর আমি বলছি। পর্যাবৃত্ত গতি। এক্স্যাক্টলি, ঠিক আছে। এটাই সামথিং। হ্যাঁ, পর্যাবৃত্ত গতি, পারপেচুয়াল মোশন, ওকে। তো তোমরা কি এই পারপেচুয়াল মোশন বা পর্যাবৃত্ত গতি সম্পর্কে কোনো ধারণা আছে? এটা তো গতি চ্যাপ্টারের অংশ বাবা, বলেন না। যাই হোক, তারপরে জিজ্ঞেস করতে আমি বলে দিচ্ছি। তো স্যার এটা পারপেচুয়াল তো মোশনটা কি? বইতে নিউটনের ফার্স্ট ল যে লিখছে তারপরের প্যারাগ্রাফেই আর হ্যাঁ কি, হ্যাঁ, ওইটা 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 জাস্ট অনেক জিনিস থাকে না, জাস্ট ইন্টারলিঙ্ক থাকে ওই কারণে। পারপেচুয়াল মোশনে, এটা কিন্তু এটা এলাবোরেশন না আমাদের, এটা এই টপিকের মানে এই চ্যাপ্টারের টপিক না। তারপরে তুমি জিজ্ঞেস করছো, আমি তোমাকে বলতেছি, হ্যাঁ। দেখো, এই যে আমাদের হচ্ছে একটা কথার কথা ধরি, এটা একটা আমাদের আহ কি বলবো, ধরো এটা আমাদের, আচ্ছা ফ্যান ধরে নাও, এটা মনে করো একটা সিলিং ফ্যান, ঠিক আছে, তিনটা স্যার স্ক্রিন শেয়ার অফ। স্ক্রিন শেয়ার অফ, তাই তো? ওকে, ধরো এটা আমাদের একটা ফ্যান, হ্যাঁ, হুকে আছে, এটা তিনটা তার উইং, পাখা।
তো এই যে এখানে এই ফ্যানটা ধরো ঘুরলো, আমাদের ক্লক ওয়াইজে ঘুরতেছে, ঠিক আছে? তো এই যে ঘোরার ফলে এটার যে গতিটা আছে, এটা এটা বিভিন্ন ভাবে এক্সপ্লেন করা যায়, এটা ঘূর্ণন গতি বলতে পারো। কিন্তু যখন ফ্যানটা একটা স্টিমুলেটেড অবস্থানে চলে যাবে বা ইকুইলিব্রিয়াম পয়েন্টে চলে যাবে, একটা সময় পর কি হবে, ফ্যানটা একই সময় পর পর একই ইয়া করে। তো প্রজাবিত্ত গতির আমাদের একটা সংজ্ঞা আছে, কোনো বস্তু একটি নির্দিষ্ট দিক থেকে নির্দিষ্ট সময় পর পর একই বস্তুকে অতিক্রম করলে তাকে প্রজাবিত্ত গতি বলে। যেমন আমি একটা উদাহরণ দিই, ধরো কথার কথা, এটা আমাদের ফ্যানের পাখা, এখানে আমি আসি, বসে আছি। তো এই ফ্যানের পাখাটা কি হচ্ছে, এখান থেকে ঘুরে আবার এখানে আসবে, আবার আসবে, আবার আসবে। এরকম করে দেখা যাবে কি, হ্যাঁ, ফ্যান চালু করার সময় না, কিন্তু একটা নির্দিষ্ট গতি পাওয়ার পরে তখন কি করবে, এই যে বারবার ঘুরে সে এখানে আসতেছে, কি করতেছে, ধরো কথার কথা এই ফুল রাউন্ড দিতে তার 1 সেকেন্ড লাগতেছে। 1 সেকেন্ড কি করছে, একই দিক থেকে আসতেছে, এমন কিন্তু হওয়া যাবে না একবার এখানে যাচ্ছে আবার এখানে যাচ্ছে, একবার ওখানে একবার ওখানে। হ্যাঁ, তাও যদি রেগুলার বেসিসে যায়, দ্যাটস এ ডিফারেন্ট থিং, এটা অনেক কম্পাউন্ড মুভমেন্ট, এটা অনেক ইয়েতে। তো আমি জাস্ট পাখা দিয়ে বোঝাই। তো এই পাখা যখন আমাদের কি কি করতেছে, বারবার একই অবস্থান থেকে একই দিক থেকে একই বস্তুকে অতিক্রম করতেছে, তখন সে বস্তুর যে গতিটা, সেটা আমরা পর্যাবৃত্ত গতি বলবো। এবং এটার বড় ব্রডলি কনসেপ্ট তোমরা ইয়াতে পাবা, ইন্টারমিডিয়েটে যদি ম্যাথমেটিক্স করো, সেখানে সঞ্চার পদ নামে একটা চ্যাপ্টার পাবো জিওমেট্রিতে, সেখানে এই জিনিসটা ডিটেলস আছে। তোমরা কি মোটামুটি ক্লিয়ার হয়েছো ব্যাপারটা, যে পর্যাবৃত্ত গতিটা কি? স্যার স্যার এটা কি ঘূর্ণন গতিও হয় মনে হয়? হ্যাঁ, শিওর, ঘূর্ণন গতিতে মানে মেইনলি তোমার পর্যাবৃত্ত গতিটা আমরা ন্যাচারে যেটা দেখি, ম্যাক্সিমাম ঘূর্ণন গতির ক্ষেত্রেই হয়। মানে তুমি যদি আমরা ডেফিনেশন দেই বা এক্সাম্পল দেই, 80 থেকে 90% এক্সাম্পল, আমার মনে হয় আরো বেশি, এগুলো হচ্ছে ঘূর্ণন গতি বা পর্যাবৃত্ত গতিটা এই ঘূর্ণন গতির সাথেই রিলেটেড। হ্যাঁ, হ্যাঁ, আরো কিছু কিছু জিনিস আছে, যেমন তুমি জি যদি সরল দোলকের কথাটা বলো, সরল দোলকের গতিও কিন্তু একটা পর্যাবৃত্ত গতি। সেটা একবার এই পাশে যাচ্ছে, একবার এই পাশে যাচ্ছে। কি হচ্ছে, এখানে যদি একটা অবজেক্ট থাকে, সে অবজেক্টটাকে কি নির্দিষ্ট সময় পর পর সে একই দিক থেকে অতিক্রম করতেছে, ঠিক আছে? এটা আমাদের এক ধরনের পর্যাবৃত্ত গতি। তবে হ্যাঁ, ওই তোমার পেন্ডুলামের ক্ষেত্রে একটু ঝামেলা আছে, পেন্ডুলাম আসলে অ্যাকুরেট ভাবে 100% বানানো যায় না, এখানে বিভিন্ন রকম ফ্রিকশন কাজ করে। তো আমাদের সরল দোলকের ক্ষেত্রে কি বলে, নমনীয় ভরহীন তন্তু, যার দৈর্ঘ্য বৃদ্ধি হবে না, ভরহীন বব। তো এটা তো আসলে সম্ভব না, বব কিভাবে ভরহীন হবে? তো জাস্ট ওই যে থাকে না, তোমরা কেমিস্ট্রিতে পড়ছো না, আদর্শ গ্যাস আর হচ্ছে বাস্তব গ্যাস। তো আসলে বাস্তব গ্যাস কখনো আদর্শ গ্যাস হয় না। হ্যাঁ, আদর্শ জিনিস কখনো পৃথিবীতে পাওয়া যায় না 100%, কিন্তু আমরা চেষ্টা করি ওই আদর্শর কাছাকাছি আনতে। ঠিক আছে, এখন কি মোটামুটি ক্লিয়ার? জি হ্যালো, স্যার। ওকে, ফাইন। তোমরা এই যে এত দূর যে করালাম, এর ভেতর কারো কোনো কোশ্চেন আছে? এনিওয়ান? কারো কোনো কোশ্চেন নাই? তোমরা জানো কোশ্চেন কখন থাকে না? এইটা তো বলতে পারো কোশ্চেন কখন থাকে না? বলো জিল্লুর রহমান, বলো কোশ্চেন কখন থাকে না? হ্যালো, জিল্লুর কি জুম ওপেন করে অন্য কাজ করতেছে নাকি? আচ্ছা, জিল্লুর নাই, কেউ বলো এখানে। আহ কি, আনিশা তুবা, সে বোধহয় আনমিউট করে আছে, তুমি বলতে পারো, বা এনিওয়ান। যখন সবকিছু জানা হয়ে যায়। আচ্ছা, দুইটা ক্ষেত্রে হয়, সেটা হচ্ছে হয় যখন সবকিছু বোঝা যায়, আর যখন কিছুই বোঝা যায় না। এখন তোমরা কোন কন্ডিশনে আছো আমি বুঝতেছি না, যে তোমরা কি আদৌ সবকিছু বুঝছো না কিছুই বোঝো নাই? স্যার বুঝছি। আচ্ছা, ঠিক আছে, আমি সবাইকে আবার মিউট করে দিলাম। দেখো, এবার আমি তোমাদেরকে যা পড়াইছি একটু ওভারভিউ দিই, ঠিক আছে? তো নিউটনের আমরা 3টা গতিসূত্র বসি। ফার্স্টে এখানে আমরা পাচ্ছি কি, যে যদি আমরা সেটা ইয়ে করি, এফটা আমাদের কি, এটা নেট হবে আমাদের 0। কখন হবে? এটা হচ্ছে আমাদের ওই সাধারণত কি, গতিশীল বস্তু চিরকালই তার সমদ্রুতিতে চলতে চায়, আর স্থির বস্তু চিরকালই স্থির থাকতে চায়। এটা হচ্ছে নিউটনের প্রথম সূত্র। দ্বিতীয় সূত্রটা যেটা, সেটা হচ্ছে এফ ইজ ইকুয়াল টু এম এ, অর্থাৎ কোনো বস্তুর ভর বেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। হ্যাঁ, এফ মানে আমাদের এই যে ফোর্স ইজ প্রপোর্শনাল টু অ্যাক্সিলারেশন। প্রপোর্শন মানে সমানুপাতিক। হ্যাঁ, তো সমানুপাতিক মানে কি, একটা বাড়লে আরো একটা বাড়বে, ঠিক আছে? যেমন এই যে আমাদের এই ইয়াটা দেখায়, এটা আমাদের এক্স অ্যাক্সিস, এক্স প্রাইম অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, ওয়াই প্রাইম অ্যাক্সিস। এই ক্ষেত্রে একটা জিনিস, এই দেখো এক্স অ্যাক্সিসও বাড়তেছে, এটা যদি আমরা পয়েন্ট ধরে নিই, 1 1 পয়েন্ট। হ্যাঁ, মানে এটা এক্স এক্স এর কোঅর্ডিনেট 1, ওয়াই এর কোঅর্ডিনেট 1, এটা ধরো 2 2 পয়েন্ট।
তো এখানে কি হচ্ছে, সাধারণত এক্সও বাড়তেছে ওয়াইও বাড়তেছে। যাই হোক, এই ধরনের কোঅর্ডিনেট সম্পর্কে আমরা পরে আরো অনেক কিছু জানবো। তো এটা আমরা নিউটনের দুইটা গতিসূত্র দেখলাম। আরেকটা সূত্রটা কি, প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, অর্থাৎ এফ ইজ ইকুয়াল টু এফ, কিন্তু এখানে একটা মাইনাস হবে, আর এটা হচ্ছে আই হবে, এটা হচ্ছে জে হবে। হ্যাঁ, বা এটা তুমি ইনিশিয়াল ধরতে পারো, এটা ফাইনাল ধরতে পারো, তাও হয়। অর্থাৎ ফোর্স ইনিশিয়াল, প্রথম বল, প্রাথমিক বল, অর্থাৎ এই যে তুমি হচ্ছে নৌকা আছে, নৌকা থেকে যখন লাফ দিচ্ছ, এটাকে তুমি প্রাথমিক যদি ধরে নাও, নৌকা যে বিপরীতমুখী যেটা ইয়া করবে, এটাকে তুমি ফাইনাল ফোর্স বলে ধরতে পারো। ঠিক আছে, দুইটা পরস্পর বিপরীতমুখী। তো আমার মনে হয় নিউটনের তিনটা গতিসূত্র নিয়ে আমরা আলোচনা করছি। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে, যে ব্যক্তি আছে, হ্যাঁ, কিন্তু রেসপন্স করতেছে না, তার রেসপন্স না করার কারণটা কি? এখানে কারো কারো দেখলাম সে কোনো কথাই বললো না, হোয়াই? বলো। এই যে যেমন এই যে ইসরাত জাহান আছে, তারপর জিল্লুর রহমান আছে, এরা কোনো কথা বললো না। তোমরা কি ক্লাসে জয়েন দিয়ে ক্লাস করতেছো না বা এরকম কিছু? হ্যালো, হ্যালো, জি পুলক স্যার। শোনা যাচ্ছে? পুলক তো জি ফার্স্টে জয়েন করছিলা। জি স্যার, জি শোনা স্যার। যাচ্ছে। ওকে, এলিয়েন, এলিয়েন কে? হি ইজ অর হি অর শি, আমি বুঝলাম না। এলিয়েন শোনা যাচ্ছে? এলিয়েন না Yes, sir. আলিয়ান, নাকি এলিয়েনই তো লেখা, ALIN, ঠিকই তো, এলিয়েনই তো বলে। আচ্ছা, যাই হোক। আচ্ছা, খুব সুন্দর নাম দিছো, আমি মিউট করে দিই, আমি নেক্সট টপিকে চলে যাই। দেখো, পরবর্তী টপিকটা আছে হচ্ছে আমাদের বল, মানে আমাদের বলের প্রকৃতি, কয় ধরনের বল আছে, মৌলিক বল। ঠিক আছে, তো এই যে মহাবিশ্বের যত জিনিসপাতি আছে, তোমরা ইয়া পড়ছো না, পর্যায় সারণী পড়ছো না কেমিস্ট্রিতে? Periodic table. হ্যাঁ, পিরিয়ডিক টেবল পড়ছো না? Yes. আচ্ছা, পিরিয়ডিক Yes, টেবিলে আমরা sir. মোটামুটি জানি 118টা এলিমেন্ট আছে, বা 118 থেকে, বা অনেকে বলে 120টা মৌল আছে, তাই না, মৌল বা এলিমেন্টস আছে। তো এখন কথা কি, এখানে আমাদের এই যে 18টা গ্রুপ বা 8টা গ্রুপ, এটা করতেছে কেন, হোয়াই? কেউ বলতে পারবা? ফিজিক্সের ভিতর নাও, তোমার কেমিস্ট্রি টিচারের একটু সুবিধা করে দিই। বলো, কেউ বলো। কি স্যার বললেন? বললাম, এই যে পিরিয়ডিক টেবিলে আমাদের এই যে 118 থেকে 120টা এলিমেন্ট আছে, এই সবগুলা এলিমেন্টকে 18টা গ্রুপ বা 8টা গ্রুপে, অনেকে 8টা বলে, অনেকে 18টা গ্রুপে বলে, 7টা স্যার, পর্যায়ে। 7টা পিরিয়ড, 18টা গ্রুপ। হ্যাঁ, সেটাই তো বললাম, 18টা গ্রুপ 8টা গ্রুপ, সেটাই বললাম না, 18টা বা 8টা গ্রুপ। আমি তো ইয়েই বলছি, গ্রুপই বলছি না। হ্যালো। ইয়েস স্যার। হ্যাঁ, আমি তো Yes, গ্রুপই sir. বললাম, তাই তো বলতেছি, যে এই যে এখানে আমাদের এই যে এটা যদি পিরিয়ডিক টেবিল ধরি, তো এখানে আমাদের কি হচ্ছে, এই যে এগুলা আমাদের কলাম বরাবর, এগুলো হচ্ছে গ্রুপ। তো এখানে যে তোমার এই যে মাঝখানে যে আছে অবস্থান্তর মৌলগুলা, এগুলো হচ্ছে তোমার অনেকে লেখে না, আবার এখানে জাস্ট ইয়াতে লেখে। তো যাই হোক, এই যে 7টা তোমার হচ্ছে 8টা গ্রুপ, আর হচ্ছে এই যে 7টা পর্যায় কেন করা হয়েছে, কেউ বলতে পারবা? জি না। আচ্ছা, এটা করার কারণ হচ্ছে কি, এটা তো মুছে ফেললাম, আচ্ছা আবার দেখাই। ধরো এটা আমাদের পর্যায় সারণী আছে, তো পর্যায় সারণীর এখানে আমাদের কি আছে, যে হাইড্রোজেন, হ্যাঁ, তারপরে লিথিয়াম, তারপরে কি আছে, সোডিয়াম, হ্যাঁ, তারপরে আছে পটাশিয়াম, তাই তো। তো এগুলা দেখা যায় কি, এই যে গ্রুপের 1 নাম্বার গ্রুপের মৌলগুলা, বা এখানে আমাদের এলিমেন্ট গুলা একই ধরনের বৈশিষ্ট্য আছে, বা একই ধরনের আচরণ করে, তাই না। এগুলো দেখা যায় যে সবগুলাই অম্লীয় ধর্মী, সবগুলাই তোমার ক্ষার বা মৃৎ ধাতু, তাই না, তাই কি না? যে আমাদের এই গ্রুপের যতগুলা মৌল বা এলিমেন্টস গুলো আছে, মোটামুটি একই রকম ধর্ম প্রদর্শন করে না। এই যে 8 নাম্বার গ্রুপ যেটা আছে, বা 18 নম্বর গ্রুপ, এটা কি কিসের গ্রুপ বলো তো, 8 নাম্বারটা বা 18 নম্বরটা? বলো বলো, লজ্জা নাই, বলো, সমস্যা নাই। নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস, ঠিক আছে। তো এই যে নিষ্ক্রিয় গ্যাসের এখানে কি থাকতেছে, হ্যাঁ, তোমার হচ্ছে হিলিয়াম, তারপরে কি তোমার হচ্ছে নিয়ন, তারপরে কি আর্গন, সরি আর্গন, xenon। ক্রিপ্টন, রেডন, জেনন, তাই তো। আচ্ছা, তো এগুলা কি দেখা যাচ্ছে একই গ্রুপভুক্ত যতগুলা মৌল আছে একই রকম কাজ করে না, করে কিনা? হ্যালো। জি স্যার, আর একটু বলেন। বললাম, একই গ্রুপভুক্ত, এই যে গ্রুপটা আছে আমাদের, একই গ্রুপে যতগুলা মৌল আছে সবগুলা একই রকম কাজ করে না। নিষ্ক্রিয় গ্যাসগুলা কি কোথাও কারোর সাথে বিক্রিয়া করে না, কাউকে বিক্রিয়াতে প্রভাবিত করে না, তাই না? জি। না স্যার, করে।
মানে সেটা করে ওই যে জেনন রিটার্ন করে, ওগুলা তো তোমার হচ্ছে তোমার হচ্ছে পারমাণবিক সক্রিয়। তুমি জেননকে বলতে চাচ্ছ হচ্ছে ওই কিছু কিছু প্রভাবক হিসাবে কাজ করে, বা হচ্ছে জেনন ডাইঅক্সাইড, জেনন টেট্রা অক্সাইড এরকম। কিন্তু নর্মালি যদি আমরা দেখি হিলিয়াম বা নিয়ন, মানে যেগুলো একটু নিচের, বা আর্গন, এরা তো কারোর সাথে করে না নর্মালি, করে কি? না স্যার। করে না। তো যাই হোক, আমরা এক্সেপশনে না যাই, এক্সেপশন ক্যান নট বি এক্সাম্পল। এখন মানুষের দাঁত কয়টা? 32টা। এখন তুমি যদি বললা স্যার আমার ছোট একটা ভাই আছে, এই 6 মাস বয়স, ওর তো স্যার দেখতেছি দাঁত 2টা, তাহলে হলো? বলো তো, বলো। তো আমরা এক্সেপশনে যাব না, ঠিক আছে, এক্সেপশনাল কেসগুলো পড়বো। তো দেখো, এই যে আমাদের পৃথিবীতে যতগুলো বই, আর আরেকটা কথা বলি, তোমরা হচ্ছে আমাকে বলবা, হ্যাঁ, যা মনে চায় বলবা। ইটস অ্যান ওপেন পোডিয়াম। ওপেন পোডিয়াম বলতে গেলে খোলা মঞ্চ। ঠিক আছে, তোমার সাথে এখানে আমরা ডিসকাশন করার জন্য আসি। তোমরা পারবা না, আমি ডিরেকশন দিব। এই যে যেমন যে ছেলেটা কথা বললো যে হচ্ছে না স্যার এখানে নিষ্ক্রিয় গ্যাসও কাজ করে, ও কিন্তু খুব ভালো একটা কথা বলছে। হ্যাঁ করে, ও যে নলেজটা রাখছে যে হ্যাঁ স্যার আপনি যেটা বলতেছেন এর বাইরেও আমি কিছু নলেজ রাখি, দ্যাটস গুড। এটা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করার মতন। কিন্তু আমি যে বলতেছি যে তুমি এক্সেপশনাল এক্সাম্পল দিও না, এটা জাস্ট কনভারসেশনের ভিতর ধরো যে এইখানে আসলে আমি তোমাদেরকে বলছি, কিন্তু এটার মানে এমন নয় যে ডিমোটিভেট করে দিচ্ছি যে ভাই তুমি এই ধরনের কথা কেন বলতেছো। ওকে, আচ্ছা। এখন দেখো মৌলিক বলের প্রকৃতি। এখন আমার কথা কি, এই যে যারা রেসপন্স করতেছে না তারা কি ক্লাস শুনতেছে না? এই যে আহ, আমার তো পার্টিসিপেন্টস 20 জনই ছিল, একজন চলে গেছে বোধহয়। তো যারা যারা আছে, এই যে শাহরিয়ার, তুমি কি কথা শুনতেছো? হ্যালো? বা এই যে হচ্ছে মহিরুল খান নীরব, ইয়েস স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা শামিম, শারমিন আফরোজ, শারমিন আফরোজ। জি স্যার, শুনতে পাইতেছি। আচ্ছা ঠিক আছে, শারমিন আফরোজ মেয়েদের নাম হয় সাধারণত। ওকে। আর আম্মুর আইডি। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। দেখো, এখন আমরা পৃথিবীতে যত রকম বল আছে, এই যে আমাদের 118টা মৌল ছিল কেমিস্ট্রিতে, বা আমরা ফিজিক্সেও ধরতে পারি, এই যে 118টা মৌল কিন্তু আমরা মনে রাখতে পারবো না তাদের কি ধরনের ক্যারেক্টারিস্টিক্স, তাদের আচরণ, এটা কিন্তু বোঝাটা খুব টাফ। কিন্তু তার চাইতে যদি আমরা এই যে 118টা বা 120টা মৌল, তাদেরকে 8টা গ্রুপে ভাগ করে নিই, তাহলে কি তাদেরকে আইডেন্টিফাই করাটা রেসপেক্টিভলি ইজি না? জি স্যার। রেসপেক্টিভলি যে, তো এই যে আমাদের পৃথিবীতে অনেক অনেক রকম বল আছে, তো এই যে এত রকম বল, এগুলাকে কি যদি আমরা ক্যাটাগরাইজ করি, ওই যে নিষ্ক্রিয় মৌলগুলার যে একটা গ্রুপ ছিল, সেটা যেমন আমরা গ্রুপ ধরতে পারছি, ও আচ্ছা আচ্ছা এখানে আর্গন আছে, তার মানে কি এই গ্রুপে হিলিয়ামও আছে, তাহলে আর্গন নিষ্ক্রিয় মানে হিলিয়ামও নিষ্ক্রিয়, একই গ্রুপের মেম্বার। ঠিক আছে, ওই যে ইয়াতে আছে না, একই ঝাঁকের কই, বা একই মানে পালের কি বলে সব আহ, এইরকম একই গোয়ালের গরু টাইপের আর কি। এটা দেখো, বুঝলাম না, আবার একটু বলেন। কোনটা কোনটা বোঝনি বলো আরেকবার। মানে এই যে এটার মধ্যে কি আছে, লাইক একটু নেটের সমস্যা তো এর জন্য আর কি। ওকে, এখানে আমি ওই যে 118টা মৌল যে আছে, 118টা মৌলের যদি আমরা ক্যারেক্টারিস্টিক্স ধরি, তার আচরণ ধরি, এটা কিন্তু বোঝাটা খুব টাফ। কিন্তু যখন আমরা একটা গ্রুপ ডিফাইন করব, কথার কথা ধরো এই যে এটা আমরা 18 নম্বর গ্রুপ বা 8 নম্বর গ্রুপটা যে আছে, এখানে যখন দেখবো এখানে আর্গন আছে, আর্গন তো নিষ্ক্রিয়। আচ্ছা এই গ্রুপে আর কি আছে? হিলিয়াম আছে, তার মানে হিলিয়ামও বোধহয় নিষ্ক্রিয়। এটা আমাদেরকে আইডেন্টিফাই করাটা রেসপেক্টিভলি ইজি হবে না? হ্যাঁ, তুমি যদি বলো ভাইয়া 18 তো হচ্ছে আর্গনের তো পারমাণবিক সংখ্যা 18, এইটা হিলিয়ামের তো 2, সেটা আলাদা, কিন্তু আচরণ তো এক, তাই না? তোমার যে যার কনফিউশন ছিল, বুঝতে পারোনি, সে কি এখন ক্লিয়ার হয়েছে? জি স্যার, বুঝতে পারছি। ওকে ঠিক আছে। তো স্যার এখন আমাদের, আবিষ্কার হ্যাঁ বলো করছে বলো, বলো বলো। পিরিয়ডিক টেবিল কারা আবিষ্কার করছে? পিরিয়ডিক টেবিল মেইনলি তোমার হচ্ছে প্রথমে স্যার ডিমিট্রি মেন্ডেলিভ করেন 1869 সালে। তিনি একজন রুশ বিজ্ঞানী ছিলেন, রুশ আসলে কেমিস্ট ছিলেন। তারপরে আরো করেন, ড্রোবেরিনিয়ার করেন, লুথার মেয়ার করেন, অনেকে। এটা স্টেপ বাই স্টেপ হয়েছে, ড্রোবেরিনিয়ার করেন, ঠিক আছে। ড্রোবেরিনিয়ার তৈরি, তোমরা যখন কেমিস্ট্রি পড়বা ইন্টারমিডিয়েটে, কেমিস্ট্রিতে তোমাদের সেকেন্ড চ্যাপ্টার আছে, সেকেন্ড চ্যাপ্টারে এই ব্যাপারে অনেক ডিটেলস আছে। তোমাদের একটা চ্যাপ্টারই থাকবে পর্যায় সারণী। এবং তোমরা যদি আগেকার ইন্টারমিডিয়েটের বইটা, অর্থাৎ 2014 সাল পর্যন্ত যারা ইন্টারমিডিয়েট দিছে, 14, হ্যাঁ 14 পর্যন্ত, তাদের ইন্টারমিডিয়েটের যে কেমিস্ট্রি ফার্স্ট পার্ট বইটা আছে, ওখানে দেখবো একটা চ্যাপ্টার আছে পর্যায় সারণী। ওখানে খুব সুন্দরভাবে ইতিহাস লেখা আছে। তারপরে আমি জাস্ট কয়েকটা নাম বললাম। ফার্স্ট, এটাকে হচ্ছে স্যার 1789-এ অ্যান্টনি ল্যাভেশর হচ্ছিল ফার্স্ট ইয়া করছে, হ্যাঁ 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 এলিমেন্টস গণিত ডিভাইড শ্রেণীর করছে জনক। মেটাল আর নন মেটালে।
না না, তারপরে 1829 হচ্ছে হলো ডোডেরিয়ার ফাউন্ড করছে। কি বললে? আরো ডো ডো ডোবেরিয়ানিয়ার। ডোব্রেনিয়ার বাবা, তারপর ডোব্রেনিয়ার। হ্যাঁ ডোব্রেনিয়ার, দেখো ওখানে লেখা আছে, তুমি বোধহয় গুগলে আছো বা উইকিপিডিয়াতে আছো। না না স্যার, উনি, আমার আর কি ক্লাস করানো হয়েছিল তখন আর কি ওকে নো প্রবলেম, নোটসে আচ্ছা ওইটা। ওখানে নোটস আছে ডোব্রেনিয়ার। হ্যাঁ ডোব্রেনিয়ার যে এলিমেন্ট দিছিল তিনটা তিনটা করে দিছিল, স্টেপ বাই স্টেপ আমি তোমাকে হ্যাঁ, দেখাই। CIBRI। হ্যাঁ তো এই হলো বিষয়, কিন্তু ফাদার অফ, তুমি যদি ধরো, তো ডিমিট্রি মেন্ডেলিভকেই ধরা হয়, তুমি এটা গুগল করতে পারো, রাশিয়ান। জি স্যার, তাকেই ধরা হচ্ছিল কারণ তাকেই সে ধরা হয়। লাস্ট করছে এবং সুন্দরভাবে করে দিছে। হ্যাঁ এক্স্যাক্টলি, তার আগে করছে লুথার মেয়ার করছে, তোমার হচ্ছে ডোব্রেনিয়ার করছে, অনেকেই করছে, কিন্তু আমাদের আমাদের দেখো না, মানে অনেক জিনিস আছে না। তার প্রথমে অল্প কয়েকটা মৌল ফাইন্ড করা হয়েছিল, এরপরে আস্তে আস্তে এগুলোর সংখ্যা বাড়তে বাড়তে 118টা হয়েছে। এক্স্যাক্টলি, প্রথমে মানে ফাইন্ড করার ব্যাপারটা কি, অনেক মৌল তো আমাদের ল্যাবে তৈরি করা হয়েছে, ঠিক আছে। আর প্রথম দিকে কিছু কিছু মৌল ছিল, এগুলার আমাদের ব্যবহারই জানা ছিল না। ফার্স্টের দিকে কি, তোমরা ইতিহাসে মনে হয় পড়ছো, ব্রোঞ্জ যুগ, লৌহ যুগ, তাম্র যুগ, মানে একটা সময় যে ব্রোঞ্জ নামে কোনো জিনিস ছিল, এটা লোকজন জানতোই না। তো তখন এলিমেন্ট ছিল মাত্র কয়েকটা, হাতে গোনা হয়তো বা 15-20টা। কি জানতো? ওই যে তোমার স্যার লোহা, তামা, এগুলা, ঠিক আছে। স্যার তার, হ্যাঁ বলো। স্যার আপনি বললেন 120টা মৌল আবিষ্কার হয়েছে, তো বাকি দুটো অ্যাড হ্যাঁ, করতেছে না কেন এখনো পিরিয়ডিক টেবিলে? কোন দুইটা? স্যার আপনি যা বললেন 120টা। না না, আমি বলছি 118 বা 20টা, ঠিক আছে। এখানে ব্যাপার আছে, তোমার হচ্ছে, মানে এখানে তোমার ইউপ্যাক আছে, IUPAC, ঠিক আছে। এখানে প্রত্যেকটা এলিমেন্টের মানে ওয়ার্ল্ড ওয়াইড একটা স্ট্যান্ডার্ড লেভেল আছে। যখন এই এলিমেন্টটার সম্পূর্ণ ডেফিনেশন বা সম্পূর্ণ তার ক্যারেক্টারিস্টিক্সটা নিয়ে যখন সারা বিশ্বের বিজ্ঞানীরা একমত না হতে পারেন, ততক্ষণ পর্যন্ত সেটা পিরিয়ডিক টেবিলে স্থান দেওয়া হয় না। যেমন আমি তোমাদেরকে বলি, বিশ্বে দেশ আছে, অনেকে বলে 194টা, অনেকে বলে 193টা, কিন্তু ইউনাইটেড নেশনস এর হিসাবে কিন্তু 193টা দেশ আছে। তোমরা কেউ গুগল করতে পারো এখনই, যে হাউ মেনি ফ্রি অ্যান্ড সোভারেন স্টেটস আর দেয়ার ইন বাংলাদেশ, মানে আর দেয়ার ইন দ্য ওয়ার্ল্ড, দেখবে 193টা দেশ আছে, ঠিক আছে। কিন্তু তুমি কি ফিলিস্তিনকে দেশ মনে করো না? অবশ্যই স্যার। অবশ্যই মনে করো। তো ফিলিস্তিনকে দেশ অবশ্যই মনে তুমি করি। মনে করছো, তুমি ফিলিস্তিনকে দেশ মনে করছো, কিন্তু সকলে কিন্তু সেটা স্বীকৃতি দিচ্ছে না। তোমাদের এখানে যদি কারো কাছে নেট থাকে, তুমি দেখতে পারো যে পৃথিবীতে, ইংলিশে লেখো হাউ মেনি সোভারেন স্টেটস আর দেয়ার ইন দ্য ওয়ার্ল্ড, দেখো হাউ মেনি সোভারেন স্টেটস আর দেয়ার ইন দ্য ওয়ার্ল্ড। কি স্যার? হাউ মেনি সোভারেন মানে সার্বভৌম রাষ্ট্র কয়টি, এখানে 195টা দেখাবে। হ্যাঁ, তো 195টার মধ্যে দুইটাকে বলা হয় অবজারভেটরি স্টেট, একটা হচ্ছে প্যালেস্টাইন আর একটা হচ্ছে ভ্যাটিকান সিটি। দেখো, দেখবা 193টা ইয়াস। আচ্ছা, এটা দেখে সময় নষ্ট না করি, তোমরা এটা আস্তে আস্তে দেখে নিও, ঠিক আছে। 193টা সার্বভৌম রাষ্ট্র বলে, যার মধ্যে ফিলিস্তিন নাই। তো তাই বলে কি ফিলিস্তিনকে সার্বভৌমত্ব দেয় নাই দেখে তো এটা নিয়ে অনেকের মত দ্বিমত, এখনো একমতে পৌঁছাতে পারেনি। যখন একমতে পৌঁছাবে তখন সেটাকে আমরা সার্বভৌম স্টেট বলবো। তেমনি 120টা মৌল ডিফাইন হয়েছে, কিন্তু ওই যে বাকি দুইটা মৌলর ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আসলে অনেকে বলতেছে না এটা এইরকম, এটা এইরকম, এসে নানান কিছু, ওইটা নিয়ে এখনো একমত লোকে পোষণ করতে পারেনি। দ্যাটস হয় এটা ওই অবস্থানে আটকে আছে। তবে হ্যাঁ, মৌল সংখ্যা আরো বাড়বে আস্তে আস্তে, তাহলে ঠিক স্যার আছে। আমাদের ফিউচার প্রজন্মরা এটা পড়বে 120টা, এক্স্যাক্টলি 25টা। এক্স্যাক্টলি, আমরা যখন ছোট ছিলাম, ইভেন আমি যখন ছোট ছিলাম, তখন আমি মৌল বসছি 112টা কি 113টা, ঠিক আছে। তো এখন কিন্তু অলরেডি সেই 112 থেকে 13 থেকে কিন্তু বেড়ে গেছে, ঠিক আছে। তো আর আরেকটা কথা বলে যে মেডিকেল সায়েন্সে প্রতি 10 বছরে মেডিকেল সায়েন্সের তোমার হচ্ছে যে ইনক্লুশনটা আছে অথবা ইনভেনশনটা আছে, এটা দ্বিগুণ হয়ে যায়। আচ্ছা, আরেকটা কথা, আমি তো ক্লাসে এই যে ক্লাস করাচ্ছি, তোমাদেরকে পড়াচ্ছি, পাশাপাশি গল্প করতেছি। তা এই যে যারা চুপচাপ আছে, তারা তো দু একটা কথা বলতে পারে, যে স্যার আসলে ভালো লাগতেছে না ভাইয়া, তোমরা কিছু বলো, যে একেবারে মানে জাস্ট পার্টিসিপেশন করে দিয়ে দেখা যাচ্ছে গেম খেলতেছে, এটা তো ঠিক না। আমি কি দু একজনের নাম বলবো, এই যে যেমন ইশরাত জাহান, সে কি শুনতেছো? ওকে, ইশরাত জাহান শুনতেছো। তারপরে H.M. ইয়াসিন, ইশরাত মিউট করো। জি স্যার, জি শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি, তাহলে আমারই মিস্টেক, তোমরা সবাই শুনতেছো, থ্যাঙ্কস এ লট। আচ্ছা, একজন চ্যাটে কিছু একটা লিখছে, স্যার আমার আনমিউট হচ্ছে না, প্রবলেম হয়েছে। আচ্ছা, মোহাম্মদ তাসিম, ওকে। স্যার হ্যাঁ বলো।
হ্যাঁ বলো বলো ইশরাত বলো। ইশরাত তোমার মাইকটা মিউট আমারও আছে। মিউট মানে আনমিউট হচ্ছিল না। আচ্ছা আনমিউট হয়েছে, আমি আনমিউট করে দিছি। ঠিক জি আছে, স্যার। ওকে। আচ্ছা আমরা তাহলে এখন মৌলিক বলের ক্ষেত্রে যাই। মৌলিক বল 4 রকম আছে, খুবই ভালো করে বুঝবা। এই মৌলিক বলের মধ্যে প্রথম যেটা বল বলা হয় মহাকর্ষ বল, গ্র্যাভিটেশনাল ফোর্স। এই মৌলিক বলকে স্ট্যান্ডার্ড ধরা হয়, ওয়ান ধরা হয়। বিশ্বের যত যত বল আছে এটার হিসাবে ধরা হয়। যেমন আমরা কি দেখো, মেজারমেন্টের কিন্তু কোনো স্পেসিফিক ইউনিট নাই, সেখান থেকে কিন্তু এসআই ইউনিটে অর্থাৎ সিস্টেম ইন্টারন্যাশনালে কি বলা হয়, এটাকে ধরা হয় মিটার। তো 1 মিটারের সাপেক্ষে সবকিছু কাউন্ট করা হয়, ওটা 2 মিটার, এটা 3 মিটার। 1 মিটার আছে বলেই এটার রেসপেক্টে ধরো এটার লেন্থ 1 মিটার। তো এটা ডাবল লেন্থ থাকলে সেটা 2 মিটার, এটা ট্রিপল লেন্থ থাকলে সেটা 3 মিটার। তেমনি এই যে মহাকর্ষ বলের সাপেক্ষেই সকল বলকে ক্যালকুলেট করা হয়েছে। ঠিক আছে, এটা কি মনে থাকবে তোমাদের? ইয়েস ঠিক আছে, স্যার। তো এইটা তোমরা আগে একটা খাতায় লেখো যে মৌলিক বলকে 4টি ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, ওকে। মৌলিক বলকে 4টি ভাগে ভাগ করা হয়। প্রথমে লেখো মহাকর্ষ বল, তারপরে লেখো তড়িৎ চৌম্বক বল, তারপরে দেখো দুর্বল নিউক্লিয় বল, এবং তারপরে লেখো সবল নিউক্লিয় বল। আচ্ছা আমরা লেখা শেষ? জি না। একটু স্যার আবার তাড়াতাড়ি একটু লেখো। বলেন। এই দেখো প্রথমে হচ্ছে মহাকর্ষ বল, এই যে মহাকর্ষ বল, এটা হচ্ছে 1 নম্বর। ঠিক আছে। আচ্ছা এই মহাকর্ষ বলেরই কিন্তু একটা স্পেসিফিক পার্ট হচ্ছে অভিকর্ষ বল। ঠিক আছে, মহাকর্ষ বলের ভেতর যখন একটা এলিমেন্ট, মহাকর্ষ বল আমরা কি জানি, এই মহাবিশ্বের দুইটি বস্তুর মধ্যে আকর্ষণ বলই হচ্ছে মহাকর্ষ বল। সেটা যে কেউ হতে পারে, আমার সাথে ডোনাল্ড ট্রাম্পেরও আকর্ষণ হতে পারে, আমার সাথে সূর্যের হতে পারে, বা কথার কথা। কিন্তু এই ভেতর আমার সাথে যখন পৃথিবী আসবে সেটা কিন্তু আর মহাকর্ষ থাকবে না, অভিকর্ষ বল হয়ে যাবে। ওকে, তো এটা একটা। তারপরে দেখো তড়িৎ চৌম্বক বল, এই যে এটা। তো আগে এই বলটা 5টা বল ছিল, তড়িৎ বলটা আলাদা ছিল, চৌম্বক বলটা আলাদা ছিল। পরবর্তীতে এটাকে একসাথে করা হয়েছে এবং দেখা গেছে কি তড়িৎ বল এবং চৌম্বক বল পরস্পর লম্বভাবে থাকে। ঠিক আছে, তোমরা যখন ইলেকট্রোম্যাগনেটিজম নিয়ে ইন্টারমিডিয়েটে ক্লাস করবা, এইটা নিয়ে আরো ডিটেলসে ক্লাস করানো হবে। তো আমি জাস্ট একটু হালকা এক্সাম্পল দেই তোমাদেরকে, তোমাদের কাজে লাগবে। ধরো এই যে এখানে যেটা আমরা এই যে ড্যাশ 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 করে দিছি, হ্যাঁ, এইটা ধরো আমাদের ম্যাগনেটিক ফিল্ড, হোয়াট এভার, তুমি ইলেকট্রিক ফিল্ডও ধরতে পারো। তো আমরা একটা ধরে নিই ম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে, আবার কেউ বলো না যে স্যার ম্যাগনেটিক ধরছেন কেন, ইলেকট্রিক ধরবো আমি। আচ্ছা সেটাও ধরতে পারো, কিন্তু আমাদের তো একটা ধরতে হবে তাই না? তো এটা আমরা ম্যাগনেটিক ধরে নিলাম। তোমার এই যে এটা যেগুলা আমাদের হচ্ছে গ্রে করা আছে, আর যেগুলো হোয়াইট করা আছে মানে সাদা আছে, সেগুলো হচ্ছে আমরা ইলেকট্রিক ফিল্ড ধরে নিই। তো এই ইলেকট্রিক ফিল্ড গুলা দেখো পরস্পর লম্বভাবে যাচ্ছে, ম্যাগনেটিক ফিল্ড গুলোও কিন্তু লম্বভাবে যাচ্ছে। আবার একটা ঘটনা আছে, এরা আবার পরস্পর পরস্পরের সাথে লম্ব। এটা আমাদের ভার্টিক্যাল মানে ওয়াই অ্যাক্সিস বরাবর যাচ্ছে, আর এটা আমাদের এক্স অ্যাক্সিস বরাবর যাচ্ছে, বা আমরা আনুভূমিক অক্ষ বরাবর যাচ্ছে, যে এটা ম্যাগনেটিক, আর এটা আমাদের ভার্টিক্যাল বা উলম্ব ভাবে যাচ্ছে। ঠিক আছে, তো এটা আমাদের তড়িৎ বল এবং চৌম্বক বল। আগে তড়িৎ বল এবং চৌম্বক বল আলাদা ছিল, পরবর্তীতে দেখা গেছে কি তড়িৎ বল এবং চৌম্বক বলকে একসাথে লেখা যায়। এবং বিজ্ঞানীরা খুব চেষ্টা করতেছে এই সবগুলা বলকে একটা তোমার হচ্ছে ইউনিট, একটা নির্দিষ্ট ইয়াতে আনার জন্য। তো এটা নিয়ে গবেষণা হচ্ছে, আশা করা যায় বিশেষ করে এই যে পরবর্তীতে এই যে দুর্বল নিউক্লিয় বল এবং সবল নিউক্লিয় বল, ধারণা করা হয় পরবর্তীতে এই দুইটা বল খুব দ্রুতই একসময় কোনো না কোনো সময় ম্যাশ করবে। ম্যাশ করবে মানে একীভূত হয়ে যাবে, সেখানে আরেকটা নাম হবে। ঠিক আছে, তো এই যে আমরা, তুমি একটা জিনিস মনে রাখবা, এই যে ইলেকট্রন যেখানে প্রবাহিত হয়, অর্থাৎ আমাদের তার থাকুক বা যে কোনো ওয়্যার থাকুক, সেখানে কিন্তু চৌম্বক ক্রিয়াও বা চৌম্বক ফিল্ডও তৈরি হয়। আবার যেখানে চৌম্বক ফিল্ড আছে সেখানেও ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়। এটা সবচেয়ে বড় ডেফিনেশন কোথায় বাবা, যদি ধরো কথার কথা, এই যে এখানে তোমাদের একটা লাইট আছে, হ্যাঁ লাইট আছে, এখানে যদি আমরা ওয়্যার দিয়ে, এখানে যদি হচ্ছে আমরা ইনসুলেটর বা কন্ডাক্টর বা এরকম কোন একটা আবেশ প্রক্রিয়ার মাধ্যমে এখানে একটা ম্যাগনেটকে আমরা মুভ করে একবার কাছে নিয়ে যাই, দূরে নিয়ে যাই, এখানে লাইটটা জ্বলবে। ঠিক আছে, এটার বাস্তবমুখী আমরা ইয়ে দিতে পারবো। ওকে, তারপরে দেখো এখানে, আচ্ছা আমার ক্লাস টাইম কি আছে ভাই, কতক্ষণ? ঠিক আছে, মানে এমনি আমার ক্লাস টাইম কতক্ষণ? আচ্ছা আমি আরেকটু শর্টকাটে শেষ করে দিই, আরেকটু আছে, ওই মাঝখানে নেটের প্রবলেম হয়েছিল তো। আচ্ছা আচ্ছা, তো দেখো আহ আর এই যে সবল নিউক্লিয় বলটা আর দুর্বল নিউক্লিয় বল, এই সবল নিউক্লিয় বলটা আমাদের কি থাকে, এই যে আমরা তোমরা পরমাণু পড়ছো না, পরমাণুর ভেতর কি থাকতেছে, এইটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। ঠিক আছে, আমি এন দিয়ে লিখলাম। তো নিউক্লিয়াসে কি থাকতেছে, প্রোটন থাকতেছে এবং কি থাকতেছে, নিউট্রন থাকতেছে, তাই না? রেসপন্স করো। জি।
ওকে, আর বাইরে কি থাকে এটা? ইলেকট্রন। ইলেকট্রন থাকে। তো এই যে প্রোটন আর নিউট্রন, তোমাদের একটা কিছু কথা চিন্তা হয় না স্যার, সমধর্মী চার্জ তো পরস্পরকে বিকর্ষণ করে, সে অনুযায়ী তো প্রোটন প্রোটন পরস্পরকে বিকর্ষণ করার কথা। তো এই যে আমাদের নিউক্লিয়াসের মধ্যে এত প্রোটন থাকে, তারা বাইরে হয়ে যায় না কেন? এটা কি কোশ্চেন আসে না? জি। আচ্ছা, এই যে প্রোটন গুলা ভেতরে থাকে, সেগুলো হচ্ছে তোমাদের সাথে কি করবে, এই যে সবল নিউক্লিয় বল আছে, এই সবল নিউক্লিয় বলের জন্য একই ধর্মী চার্জ হওয়া সত্ত্বেও পরস্পরের সাথে আকৃষ্ট থাকে। খুবই আসলে দুঃখজনক বিষয়, থাকতে চাচ্ছে না কিন্তু তাদেরকে এই সবল নিউক্লিয় বল আটকায় রাখছে। ঠিক আছে, এটার জন্য এটা থাকে। এবং এইটা তুমি খুবই ভালোভাবে মনে রাখবে, এই রেঞ্জটা হচ্ছে 10⁻⁻15 মিটার, মানে খুবই ছোট। চিন্তা করতে পারছো, 1 মিটারের আগে 15টা শূন্য দেওয়া লাগবে, মানে ওয়ানের আগে 15টা শূন্য দিয়ে তারপর একটা ডট, মানে ডট 0 0 0 0 এরকম 14টা, তারপর ওয়ান। তাহলে কত ক্ষুদ্র রেঞ্জের ভিতর চিন্তা করা যায়। ওকে, এবার দেখো দুর্বল নিউক্লিয় বলে আমরা আসি। হ্যাঁ, দুর্বল নিউক্লিয় বলটাই উপরে ছিল। আচ্ছা, তো দেখো এখানে থাকতেছে 1 ট্রিলিয়ন, বাপরে অনেক বড়। হ্যাঁ, তো এখানে এটা আমাদের তড়িৎ চুম্বক বল থেকে দুর্বল, অনেক দুর্বল, অনেক অনেক দুর্বল, কিন্তু তা মহাকর্ষ বলের মতন এত দুর্বল নয়। মানে মহাকর্ষ বলের চেয়ে টিয়া। তো এখানে বলগুলোর মধ্যে সবচেয়ে মোটামুটি ধরা যায় এই যে আমাদের তড়িৎ চুম্বক বলটা একটু সক্রিয়, একটু স্ট্রং। আচ্ছা, তোমাদের কি নেক্সট ক্লাস আছে এখন কারো? জি না। আচ্ছা, তাহলে আমি একটু লং টাইম নেই নাকি, বলো? ক্লাস প্রবলেম হবে? জি স্যার না। হুম। জি না স্যার, সমস্যা আমরা নেই। যে মানে শর্ট ফর্মে যে সিম্বলস গুলো ব্যবহার করব, মানে এফ এম, হুম 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 এগুলোর সবগুলো যেগুলো যেগুলো ব্যবহার হবে ওগুলোর ফুল ফর্ম গুলো লিখে দিলেন। শিওর শিওর, আমি এখনই লিখে দিচ্ছি। এফ তে হচ্ছে বল, হ্যাঁ, আর আমি এখানে ইংলিশে লিখে দিচ্ছি ফোর্স। ফোর্স তো লেখা যাচ্ছে না, তো এটা এফ তে বল আর ইংলিশ টার্ম হচ্ছে ফোর্স। তোমরা একটু কষ্ট করে লিখে নাও। লিখছো? কারো জি। যদি লেখা না হয় আমাকে বলবা। লিখেন। এম তে হচ্ছে ভর। আচ্ছা, এই ফোর্স বানানটা আমি লিখে দিই, এফ ও আর সি ই। তোমাদের ক্লাস করে কেমন লাগছে বলো তো? বোর হয়ে গেছে খুব? ভালো কিন্তু কঠিন। এখানে বাবা নিউটন কঠিন। এফ ইকুয়াল টু বল না? হ্যাঁ, এফ ইকুয়াল টু বল, হ্যাঁ, বল, আর এটাই ইংলিশে লেখে ফোর্স। আর এম তে হচ্ছে ম্যাস বা ভর। হ্যাঁ, ওয়েট না, কিন্তু ওয়েট আলাদা জিনিস, ওয়েট মানে হচ্ছে ওজন। তো এই আপাতত তোমাদের ওয়েট লাগতেছে না, এটা ভিন্ন জিনিস, ওজন। ওয়েট বানানটা আমি আশা করি তোমরা সবাই পারো, WEIGHT, তাও বলে দিলাম, EIGHT, পুরো লাগে না কেন? আচ্ছা, তোমাদের নেক্সট দিন আমি তো বোর্ডে ক্লাস নিবো, তা আমি ভাবলাম আজকে থিওরি ক্লাস, আজকে বোর্ডে ক্লাস নেওয়ার কি দরকার। ঠিক আছে, দ্যাটস ওয়াই স্ক্রিন শেয়ার করে করাচ্ছি। নেক্সট দিন যখন আমি ম্যাথ করাবো তখন এটা বোর্ডে করাবো। আর হচ্ছে এতে হচ্ছে ত্বরণ। আমি ইংলিশ ইয়াটা বলি, বানানটা বলি, ACCELERATION, অ্যাক্সিলারেশন। ওকে, চ্যাটে লিখে দেওয়া যাবে? চ্যাটে লিখে দেওয়া যাবে, হ্যাঁ, অ্যাক্সিলারেশন। কোথায় 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 চ্যাটটা গেল, কই? এটা আছে, ACCELERATION। ওকে, দেখো এটা বোঝা যাচ্ছে, অ্যাক্সিলারেশন লিখে দিছি। স্যার একটা কথা জিজ্ঞেস করি। শিওর শিওর, অবশ্যই পড়াশোনার টপিক হতে হবে। এলিয়ান অনেকক্ষণ পর অ্যান্সার করতেছো, বলো। আমি তোমার কথা শোনার জন্য অনেক স্যাকাসিয়াস। মহাকর্ষ বল কেন মানে সব থেকে দুর্বল? কোনটা কোনটা? মানে মহাকর্ষ বলটা কেন সব থেকে দুর্বল? না না, মহাকর্ষ বলটা এখানে দুর্বল বলতে গেলে কি, এটা স্ট্যান্ডার্ড ধরা হয়, ঠিক আছে? এটা স্ট্যান্ডার্ড ধরা হয়, এবং মহাকর্ষ বলটা দুর্বল আছে দেখেই আমি তুমি টিকে আছি। না হলে একবার মঙ্গল গ্রহে বাড়ি খাইতাম, একবার সূর্যে বাড়ি খাইতাম, একবার এখানে যাইতাম, একবার ওখানে যাইতাম। ঠিক আছে, এটা একটা ব্লেসিং বলতে পারো। তো এটা মহাকর্ষ বলটা দুর্বল কেন? এই মহাকর্ষ বলটা, তুমি এই মহাকর্ষ বলের আহ ইফেক্টটা বুঝতে পারবা অনেক বড় যখন ভর কেন্দ্রে যাবা। কৃষ্ণ গহ্বরের নাম শুনছো তোমরা কেউ? ব্ল্যাক হোল, জি। ক্রিয়ের গহ্বর। হ্যাঁ, স্যার। তো ওই কৃষ্ণ গহ্বরের ভিতর অনেক 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 ম্যাস থাকে। দ্যাটস হয় ওখানে কি হয়, অনেক বেশি মহাকর্ষ বল কাজ করে। ঠিক আছে, তোমরা যখন এই যে দেখবা অনেক জায়গাতে লেখা আছে বড় বড় ট্রান্সমিটার বা ট্রান্সফরমারের পাশে কিন্তু যাওয়া নিষেধ, কিন্তু তুমি ওর কাছ থেকে 10 হাত দূরে থাকো, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, ওখানে যাওয়া নিষেধ কেন? এই যে ইলেকট্রোম্যাগনেটিজম আছে, মানুষ তো প্যারাচম্বক, ঠিক আছে, মানুষ কিন্তু চৌম্বক পদার্থ না। তারপরে কি হচ্ছে, ওই যে হাইলি ম্যাগনেটিক ফিল্ডের ভেতর গেলে সেও ম্যাগনেটিজমে পরিণত হয়।
যেমন পানি, পানি কিন্তু প্যারাচুম্বক, নর্মালি তোমার হচ্ছে চুম্বকের ন্যায় আচরণ করবে না, কিন্তু যখন অত্যাধিক পরিমাণ ম্যাগনেটিজম বা ইলেকট্রিক ফোর্সের ভেতর থাকবে তখন সেও আমাদের ওই চৌম্বক ক্রিয়ার মতন আচরণ করে। তেমনি মহাকর্ষ বলটা আমরা কি করি, খুব ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে আকর্ষিত থাকি। এবং আরেকটা কথা বলি তোমাদেরকে, এই যে চাঁদটা থাকে বা চাঁদের কথাই বলি না, চাঁদ কখনো পৃথিবীর গায়ের উপরে এসে পড়ে না কেন, তোমরা কি কেউ বলতে পারবা? আকর্ষণ বলের হুম, বলো বলো। দেখো স্যার মহাকর্ষ, এখানে এখানে ব্যাপার আছে, চাঁদ কিন্তু শুধু পৃথিবী দ্বারাই আকর্ষিত হচ্ছে না, চাঁদকে মঙ্গল আকর্ষণ করতেছে, চাঁদকে বৃহস্পতি আকর্ষণ করতেছে, আমাদের সৌরজগতের বাইরেও যারা যারা আছে তারা আকর্ষণ করতেছে। যেমন আমাদের সানের নাম হচ্ছে, আমাদের যে স্টার আছে, স্টারটার নাম হচ্ছে সান, আমাদের যে তারকা তার নাম হচ্ছে সূর্য। এর বাইরেও আছে প্রক্সিমা সেন্ট্রাই, আলফা সেন্ট্রাই, রোজ 3, রোজ 23, এরকম অনেক অনেক আছে, লুব্ধক টুব্ধক হোয়াট এভার। এখন এই যে এরা যে আছে, এরাও কি করছে, এমন ভাবে চতুর্দিকে টানাটানি করা শুরু করেছে যাতে করে ওই অবস্থানে সেই জিনিসটা স্ট্যাবল অবস্থানে চলে আসছে। দ্যাটস হয় এটা ঠিক আছে। তো তুমি বা আমি, আমরাও এই কারণে স্ট্যাবল আছি, ঠিক আছে? এই জন্য আমরা বুঝি না। দেখা যাচ্ছে ও এই দিক থেকে টান দিছে, ও এই দিক থেকে টান দিছে। এই টানটা কখন বুঝবা জানো? যখন তোমরা পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে চলে যাবা। এই বায়ুমণ্ডল আমাদেরকে প্রচন্ড চাপ দেয়, প্রচন্ড চাপ দেয়। বায়ুমণ্ডলের বাইরে যখনই চলে যাবা তখন চাপ দিবে না, দেখবে সব টানাটানি এমন ভাবে করে দিচ্ছে, মানে প্রত্যেকটা ইঞ্চির উপর তোমার এত এত ফোর্স ক্রিয়েট হবে, মানে তোমার হাড্ডি গুড়া গুড়া হয়ে যাবে। ওকে? স্যার বায়ুমণ্ডল ওজোন লেয়ার না? না না না, বায়ুমণ্ডল ওজোন লেয়ার না, বায়ুমণ্ডলের অনেক লেয়ার আছে। এই যে এটা আমাদের আর্থ, এখানে মানে প্রথমে ইংলিশে কোনটা বলে এটার কি বাংলা এটাকে কনফিউশন হয়ে অ্যাটমসফিয়ার বলে, যেতেছে বুঝলেন। অ্যাটমসফিয়ার বলে। ওকে? হ্যাঁ হ্যাঁ। অ্যাটমসফিয়ার আমাদের লেয়ার আছে, প্রথমে ট্রপোস্ফিয়ার, তারপরে স্ট্র্যাটোস্ফিয়ার, তারপরে এখানে আমাদের মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। আমার 8টায় ক্লাস আছে না, আর আমি 2 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। ঠিক আছে? এইরকম প্রত্যেকটা লেয়ার আছে। তো তুমি যেটা ওজোন লেয়ারের কথা বললা না, কে যে বললা জানি না, প্রথমে এটা না স্যার, ট্রপোস্ফিয়ার, আমি তারপরে বাংলার সাথে আর কি ইংলিশ কোনটা ওটা বুঝিনি দেখে আর কি বললাম। হ্যাঁ হ্যাঁ, বলো, সমস্যা নাই। এখন কি ক্লিয়ার? জি স্যার। এটাকে বাংলায় বলে বায়ুমণ্ডল, ইংলিশে বলে অ্যাটমসফিয়ার। ওকে? তো এইটা আমাদের 4টা মৌলিক বল। ওকে? বোঝা গেছে মৌলিক বল সম্পর্কে ধারণা? জি। আচ্ছা, জি স্যার। এরপরে, আচ্ছা ঠিক আছে, তো এটা আমাদের মৌলিক বলের হিসাবটা গেল। তারপর আমাদের সবল নিউক্লিয় বলের কথা বললাম। তো এখানে আমার আবার অবশ্য নেক্সট ক্লাস আছে, এই যে ভরবেগ মোমেন্টাম। তো আমি বলছিলাম এই যে ভর মানে ম্যাস আর বেগ মানে ভেলোসিটি। আচ্ছা, ভি তে ভেলোসিটি, হ্যাঁ, এটা বেগ প্রকাশ করে, তোমরা লিখতে পারো ভেলোসিটি। হ্যাঁ, VELOCITY। ওকে? তো এটা দ্বারাও ইয়ে করা হয়। তো এই পি হচ্ছে মোমেন্টাম, ভর এবং বেগের গুণফল। আচ্ছা, তো তোমাদেরকে আজকে ভরবেগ পর্যন্তই রেখে দিলাম। তো নেক্সট তার দিন হচ্ছে, হ্যাঁ শিওর। তার কৌণিক ভরবেগ কি? কৌণিক ভরবেগ, ধরো এই যে একটা জিনিস আমাদের, ধরো এই বলটা যাচ্ছে, বলটা সোজা যাচ্ছে, তো বলের কি একটা ভর আছে না, এবং এটার কিন্তু একটা বেগও আছে। এটার এম ম্যাস এবং এটার ভি ভেলোসিটি। ভর হচ্ছে এম, ভি হচ্ছে বেগ। তো একটা জিনিস যখন এই সোজাসুজি যাচ্ছে তখন কিন্তু তার সরলরৈখিক, তোমাদের যে জিনিসটা আলোচনা হবে ম্যাক্সিমামই সরলরৈখিক। তো ধরো একটা জিনিস এইভাবে ঘুরতেছে, ঘূর্ণায়মান অবস্থা আছে, ফ্যান। তো এই ফ্যানটা যখন ঘুরবে তখন এখানে ভেক্টর ক্রিয়া হবে। হ্যাঁ, তুমি এটা একটু আবার লেভেলের ক্লাস থেকে ধরছো, এটা তোমাদের টপিকটা, তাও আমি বলি। তো এটা আসলে স্পর্শক বরাবর ক্রিয়া করে। তুমি একটা ফ্যান যখন ঘুরবে, ফ্যানের পাখার উপর একটা জিনিস দিবা, হিসাবে কি ফ্যানটা বৃত্তাকার পথে ঘোরে, তার মানে ওইটারও উপর জিনিসটা বৃত্তাকার পথে ঘোরা উচিত, কিন্তু বৃত্তাকার পথে ঘোরে না। তো ফ্যানের উপর একটা, তোমার যে পাখা আছে সিলিং ফ্যান, ওর উপর একটা গামছা দিয়ে দেখো, ফ্যানটা সুইচ অন করে দেখবা ওইটা স্পর্শক বরাবর লম্বা চলে যাচ্ছে। তো যাই হোক, এই যে বস্তুটা ঘুরতেছে, ঘোরার ফলে এটার এই যে প্রত্যেকটা সেকেন্ডে আমরা বেগের ক্ষেত্রে কি বলি, এস ডিএস অফ ডিটি, যে একক সময়ে বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে তোমার হচ্ছে বেগ বলে। তেমনি অ্যাঙ্গুলার মোমেন্ট, অ্যাঙ্গুলার তোমার যে ভেলোসিটি, এটাকে ওমেগা দ্বারা প্রকাশ করা হয়, এটা হচ্ছে ডি থিটা বাই ডিটি। হ্যাঁ, তো হচ্ছে এই যে জিনিসটা আছে, প্রত্যেকটা একক ঘনকোণ ঘুরতে, মানে একক ঘনকোণে একক সময়ে যতখানি ঘনকোণ ঘোরে তাকেই সেটা অ্যাঙ্গুলার ভেলোসিটি বলা হয় বা কৌণিক বেগ বলা হয়। ঠিক আছে? এটা এটা তোমাদের আলোচনার টপিক কি এখানে কি আছে এটা? আচ্ছা, যাও, না থাকুক, সমস্যা নাই, জিজ্ঞেস স্যার করছো ইউর জিজ্ঞেস ফুল করছো। ফর্ম কি? ইউ না ইউ বাবা, এটা ই? হচ্ছে ডাব্লিউ। হ্যাঁ, না না, এটা ইউ ইউ। আচ্ছা, ইউ হচ্ছে এখানে আমাদের
মানে জাস্ট ভেলোসিটি কি দুইটা ফর্মে লেখা হয়, ইউ আর হচ্ছে ভি। তো এখানে ইউ এর আলাদা কোনো স্পেসিফিক আমার জানা মতে কোনো প্রকার এটা ইয়া নাই। তো জাস্ট ভি এর একটা আলাদা ভাবে লেখে। তোমরা যখন আপার ক্লাসে উঠবা এখানে V1 V2 বা V0 আকারে সাধারণত লেখা থাকে, তখন আবার তুমি ইন্টারমিডিয়েটের বইটা দেখো ফিজিক্সে, ওখানে ইউ নামে কিছু পাবো না, V0 নামে পাবা, ঠিক আছে? স্যার ভি ইকুয়াল ডিএস লিখছেন যে এখানে ডিএস ওখানে মানে কি ও দুটার? আচ্ছা, এটা ডিএস মানে এটা ডিফারেন্সিয়েশন করা হয় একক সময়ে বস্তুর অবস্থানের পরিবর্তনের হার। এই ডি দ্বারা বোঝানো হয় খুব স্বল্প পরিবর্তন, স্মরণের খুব স্বল্প পরিবর্তন। তো আরো যখন ছোট করবা তখন এটাকে ডেল আকারে লেখা হয়, হ্যাঁ? তোমাদের ইয়াতে ডেল পাবা। এটা ডিফারেন্সিয়েশন আছে তোমাদের যখন ইন্টারমিডিয়েটের ম্যাথমেটিক্স বইয়ে দেখবা, অসীম কুমার সাহার 9 চ্যাপ্টারের, এবং এই যে 9C চ্যাপ্টার আছে স্পেসিফিক্যালি সেখানে মূল নিয়মনে ব্যবকলন নামে একটা অধ্যায় আছে, সেখানে ডেল্টার অনেক সুন্দর এক্সপ্রেশন দেওয়া আছে। তোমরা যখন ইন্টারমিডিয়েটে উঠবা, আমার ইন্টারমিডিয়েটে ক্লাস থাকলে তখন ওই জিনিসগুলা আলোচনা করবো, ঠিক আছে? স্যার কৌণিক ভরবেগের কোনো আলাদা সূত্র আছে? এই যে বলে দিলাম, ওমেগা সমান সমান ডি, তোমার হচ্ছে ডেল থিটা বাই ডেল টি। এটা এটা হচ্ছে তোমাদের এখন কৌণিক ভরবেগের ক্যালকুলেশন দিবে না। স্যার আসছিল 9 এর পরীক্ষাতে, বার্ষিক পরীক্ষাতে আসছিল। আচ্ছা আচ্ছা, তাহলে এই যে ভি ইজ ইকুয়াল টু আর ওমেগা দিয়ে করবা, ভি ইজ ইকুয়াল টু আর ওমেগা, ওকে? এটা এই যে এটা হচ্ছে তোমার ভিটা হচ্ছে সরল রৈখিক বেগ, আর হচ্ছে রেডিয়াস অর্থাৎ যে ব্যাসার্ধ বরাবর যায়, আর ওমেগা হচ্ছে কৌণিক বেগ, ঠিক আছে? তো এটাই অল্টার করে করে লেখা হয়। স্যার এটা 9 এর ক্লাস না? 9 ক্লাসই তো, কিন্তু তোমরা কোশ্চেন করতেছো ইন্টারনেট, আমি কি করবো বলো? কিছু করার আছে? অ্যান্সার না করলে বলবো স্যার মনে হয় পারে না, ঠিক আছে? এই আর কি। স্যার এখন ওই বিষয়েও না, মানে 9-এর, আমরা তো এখন 10। হুম 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 হুম। না না, আমি জাস্ট জোক করলাম, এত না সিরিয়াসলি স্যার নেওয়া যাবে না ওইটা সব না, কথা। আমাদের হচ্ছে হলো মানে হায়ার ক্লাসের যদি আমরা ইনফরমেশন একটুখানি ঢুকাই দেই হ্যাঁ হ্যাঁ, অ্যান্সারের মধ্যে, তাইলে আবার মার্কস পেয়ে যাই, মানে এক্স্যাক্টলি, হ্যাঁ। অ্যান্সার আর ভুল হয়েছে ভুল কিন্তু হলো, উপরের ক্লাসের মার্কস দিয়ে দিছে। হ্যাঁ এক্স্যাক্টলি, ওই স্যারেরা মনে কারণে আর করে যে কি। হ্যাঁ এই ছেলেটা জানে অনেক কিছু বা এই মেয়েটা জানে। তো যাই হোক, আমি হচ্ছে তোমাদের এই ক্লাসটা নিলাম, আমার আবার 8টায় আরেকটা ক্লাস নেওয়া আছে, হ্যাঁ? আমি আসলে কি করব বলো? তোমাদের নেক্সট ফিজিক্স ক্লাসে আমরা অনেক আবার এটা নিয়ে অনেক 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 ডিসকাশন করব। তো ততদিন পর্যন্ত ইয়ে করো, আর তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে প্লিজ খাতায় নোট ডাউন করে রেখে দিও, হ্যাঁ? তো স্যার হ্যাঁ, বলো। স্যার আমাদের কোন দিন কি ক্লাস হবে এটা শিডিউলটা কি গ্রুপে দিয়ে দেওয়া যাবে? হ্যাঁ, আমি নেক্সট কবে ক্লাস নেবো আজকে তোমাদেরকে গ্রুপে দিয়ে দেবো, হ্যাঁ? মানে না আমার স্যার ক্লাসটা। কোন দিন কোন ওইটা তো আসলে শিডিউল করার তো দায়িত্বে আমি নাই, আমি বলতে দিনকে আর পারবো না, কি? কিন্তু আমার ক্লাস নেওয়াটা যেই দিন আছে সেটা আমি ডেটটা তোমাদেরকে মনে হয় প্রোভাইড দিয়ে করবো। দিচ্ছি। ওইটা আচ্ছা, তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিবে, তোমরা এটা তোমরা হোয়াটসঅ্যাপ রুটিনটা গ্রুপে। দেখো, আর যিনি ঠিক রুটিনটা করছেন এটা আমি দিয়ে তাদের সাথে দিয়েছে তার তো। সাথে কথা বলতেছি, হ্যাঁ? আমি তার সাথে কথা বলতেছি যাতে তোমাদের রুটিনটা ইয়ে করে, আমার নেক্সট ক্লাসের স্টুডেন্টরা বসে আছে। স্যার আচ্ছা ঠিক আছে। স্যার স্যার আর স্যার বলবেন একটু স্যার রুটিনটা একটু বুঝাই দিতে, ঠিক আছে স্যার? রুটিনটা দিচ্ছে হ্যাঁ বাট হ্যাঁ, ঠিক আছে, কিছু আমি বুঝতে ওনাদেরকে পারছি না। এই জিনিসটা বলবো, তোমাদেরকে রুটিনটা ডিটেলসে বলতে। আর তোমাদের এই ক্লাস নিয়ে ফার্দার কোনো কোশ্চেন থাকলে তোমরা একটু কাইন্ডলি খাতায় নোট ডাউন করে রাখবা, আমি এটা পরের স্যার ক্লাসে তোমাদেরকে ইলাবারেট প্রত্যেক করবো, হ্যাঁ? দিনকার ক্লাসের নোটস কোথায় পাবো আমরা? আচ্ছা, এটা আমি ইয়াকে বলে দিই ভাইয়া, তোমাদেরকে উনি বলে দিই, আবার 8টায় ক্লাস আছে, আমি নেক্সট ক্লাসে তোমাদের যত কোশ্চেন আছে আমি এটার নেক্সট ক্লাসটা নিব, ঠিক আছে? তখন তোমাদের সব কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিই। হ্যালো, ওকে স্যার। ওকে, ওকে ঠিক স্যার। আছে, ভালো থাকো তাহলে, ওকে বাই বাই। স্যার, ওকে ওকে আর স্যার। তোমরা যে থ্যাংক জিনিসটা ইউ। পড়ালাম একটু ভালো করে দেখবা, হ্যাঁ? আমি হচ্ছে নেক্সট ক্লাসে অবশ্যই অবশ্যই আজ করবো, অলরেডি 8টা বাজে। তো ঠিক আছে, ভালো থাকো তাহলে, থ্যাংকস অল। আর কোশ্চেন গুলো পয়েন্ট আউট করে রাখো, যেগুলো করালাম একটু নোট ডাউন করে রেখে দিও, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, স্যার ইয়া ইয়া ভাই, সাগর ভাই, তাহলে হচ্ছে আমার এটা ক্লোজ করে দেন, আমি উঠি, দেখো এখানে গেলাম। না, ক্লোজ করে নিয়ে আপনি ক্লোজ করে দেন, আমি যাই বসে আছি। তাহলে নিশ্চয় তার কোনো ক্লাস নাই, ক্লাস আছে, কি ক্লাস আছে?
এই সাগর, এই সাগর কই? আগের যে ক্লাসে লিংক ওপেন করে দেন। এটা এখানে আছে। এই অন্তর সাহেব, আকাশ সাহেবের ক্লাস কোনটা? এই যে এখানে, এটা জুম ওপেন করে দিতে হবে। এটা আসেন, এই যে এখন তার জুম ওপেন করে দেন। ইয়েতে যান, জুমে যান। ওটা সব ক্লোজ করে জুম। এটা রেকর্ডিং হইছে ভাই? রেকর্ডিং হয়েছে, রেকর্ড দিলে না হবে। কই রেকর্ড দিছে কি এটা? কে এটা ক্লাস করেছে কি? জুম ওপেন করছে কি আপনি? না না আমি রেকর্ড না হলে অসুবিধা নাই। হ্যালো একটা হ্যালো জুম কই? হ্যালো, কে এখন কি আছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ এখন কি আছে? আব্বু, তুমি ক্লাসে হ্যাঁ আছো এখনো? হ্যাঁ, জি ক্লাসে আছি এখনো। তাই? এটা ক্লাস হ্যাঁ, শেষ করে নাই? ক্লাস শেষ করে নাই? না ক্লাস অফ স্যার করে। ক্লাস শেষ স্যার। ক্লাস কেমন লাগলো? জি স্যার, ভালো লাগছে। আলহামদুলিল্লাহ ভালো স্যার। স্যার আপনাকে অনেক তাই? মিস করছি স্যার। কেন? জি স্যার, আপনাকে অনেক মিস করছি। আরে না, আমি তো এইসব ক্লাস নিতে পারি না। আমি কি এইসব বাবা ক্লাস নিতে পারি? হ্যাঁ, বাবা এখন ঠিক কি আছে। হ্যাঁ বলো, ক্লাস অফ করে ক্লাসে দিব যাবো। বাবা? আচ্ছা তারা এই যে বাবার ক্লাস, সাথে কথা বলুক তারা। এই ক্লাস শেষ, এটা আরেকটা ক্লাসের লিংক হবে এখানে। হ্যাঁ জি স্যার, এখন কি থ্যাংক পার ইউ। হয়ে যাবো? ওকে, হ্যাঁ আমি আর আর বন্ধ স্যার করে দিচ্ছি গ্রুপে ক্লাস। একটু গ্রুপে একটু ক্লিয়ার করে দিন স্যার, হোয়াটসঅ্যাপ গ্রুপে। আচ্ছা, যদি এই ক্লাসে রেকর্ড থাকে তাহলে পেয়ে যাবা। যদি কোনোভাবে মিস হয়, তোমাদের দরকার হলে আবার ক্লাস আমরা দিব, দিয়ে তখন রেকর্ড করে দেবো। না হ্যাঁ, ওকে সমস্যা। ওকে ওকে ওকে, ঠিক স্যার, আছে, থ্যাংক ইউ। ওকে ওকে।